মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য দীপান্বিতা রায়ের লেখা গল্প লুকোনো ট্রাঙ্ক। দীপান্বিতা রায়ের ছোটবেলা কেটেছে শিল্প শহর বার্নপুরে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা, বর্তমানে সাংবাদিক। লেখালেখি শুরু করেন 2008 সালে। অ্যাডভেঞ্চার, গোয়েন্দা, ভূত, কল্পবিজ্ঞান সব রকম গল্পই তিনি লিখেছেন। তার বই ভারতের বিভিন্ন ভাষায় অনুদিতও হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার, গজেন্দ্র কুমার মিত্র, সুমননাথ ঘোষ স্মৃতি পুরস্কার ও সাধনা সেন পুরস্কারে তিনি ভূষিতা হয়েছেন। আজকের গল্প আমরা নিয়েছি 2019 সালে পত্রভারতী থেকে প্রকাশিত বই গবেষণাগারে গুপ্তচর থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে লুকোনো ট্রাঙ্ক। তোমাকে আজ শান্তনু ফোন করেছিল। দোতলার বারান্দায় বসে খুব মন দিয়ে শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাস পড়ছিল দিগন্ত। প্রতিটি গল্পই বহুবার পড়া, কিন্তু তবু লেখার এমন টান যে একবার শুরু করলে ছাড়া যায় না। অঞ্জলির কথাটা প্রথমে তার কানেই ঢোকেনি, তবে একটু পরে অঞ্জলি যখন আবার 2 কাপ কফি নিয়ে এসে একটু জোর গলায় বলল, তখন সম্ভবত গরম কফির গন্ধেই কান ফিরল দিগন্তর। কাপে একটা লম্বা চুমুক দিয়ে বইয়ের পাতায় আলতো করে চোখ বোলাতে বোলাতেই বলল, কোন শান্তনু? শান্তনু মিত্র, তোমার ক্লাসমেট। ও ছোটা, হঠাৎ শান্তনু বলছো যে? আহা, অমন সুন্দর একটা নাম ছেলেটার, সেটা মাঝে মাঝে মনে করিয়ে দিতে হবে না? বুঝেছি, কিন্তু কেন ফোন করেছিল বললো কিছু? না, সেটা বলেনি। মোবাইল ফোন বদলাতে গিয়ে নাকি অনেক নাম্বার উড়ে গেছে। ল্যান্ডলাইনটা বোধহয় ছিল, ফোন করে তোমার সেল নাম্বার নিল। নিজেই ফোন করবে নিশ্চয়ই, তুমিও করে দেখতে পারো। কি দরকার বলেনি, তবে গলাটা শুনে সামান্য টেন্সড মনে হলো। ছোটা ওরফে শান্তনু মিত্র দিগন্তর স্কুলের বন্ধু। দুজনে এক ক্লাসে পড়ত, তবে দিগন্ত ছিল পড়াশোনায় ভালো, আর ছোটা একেবারে ব্যাকবেঞ্চার না হলেও পিছনের সারি। তবু দুজনের মধ্যে ভাব ছিল খুব। তার একটাই কারণ, ফুটবল। স্কুল টিমে ক্যাপ্টেন ছিল ছোটা, আর দিগন্ত স্ট্রাইকার, ক্যাপ্টেনের একেবারে ডান হাত। খেলা হয়ে যাওয়ার পর বহুক্ষণ মাঠে বসে গল্প করত দুজন। দিগন্তর বই, খাতা, নোটস সবকিছুর ওপরেই ছোটার ছিল অবাধ অধিকার। স্কুল পাশ করার এতদিন পরেও অভ্যেস এবং বন্ধুত্ব কোনোটাই পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। বাংলার অধ্যাপক দিগন্ত এখনো সময় পেলেই মাঠে নেমে পড়ে। ছোটা অবশ্য চাকরি করে না। তারা 3 ভাই। বড় 2 দাদা ছোটার থেকে বেশ অনেকটাই বড়। দুজনে খুব ভালো ছাত্র ছিল, এখন আমেরিকায় সেটেলড। ওদের বাবার একটা ছোটখাটো হার্ডওয়্যারের দোকান ছিল। চাকরির চেষ্টা না করে ছোটা সেটাকেই নিজের চেষ্টায় বড় করে এখন জমিয়ে বিক্রি বাট্টা চালাচ্ছে। কিন্তু সকাল থেকে রাত দোকানে যত ব্যস্তই থাকুক, ইস্ট বেঙ্গলের খেলা থাকলে শান্তনু মিত্র মাঠে যাবে না এমনটা সচরাচর ঘটে না। ফুটবলে ওয়ার্ল্ড কাপ চলার সময় 2 বন্ধুর প্রতিদিন মোটামুটি ঘণ্টাখানেকের একটা উত্তেজিত ফোনালাপ বাঁধা। অঞ্জলি চেঁচামেচি করে হাল ছেড়ে দিয়েছে। এহেন ছোটা ফোন করেছিল এবং তার গলা শুনে টেন্সড মনে হয়েছে জেনে ঐতিহাসিক উপন্যাসে আর মন বসাতে পারল না দিগন্ত। মোবাইল নাম্বারটা ডায়াল করতেই ছোটা বলল, শোন দিনু, তোর সঙ্গে জরুরি দরকার আছে। এই তুই সন্ধেবেলা বাড়ি আছিস তো? আমি এই 7টা নাগাদ যাব। 7টায় আসতে পারবি? তোর দোকান আজ বন্ধ নাকি? না না, দোকান খোলা আছে। নগেনকে বলে রেখেছি, ও দোকান বন্ধ করে চাবি বাড়িতে দিয়ে দেবে। তুই কিন্তু বাড়িতে থাকিস। অঞ্জলিকেও বলিস, নীলুর দোকানের ফুলকপি সিঙ্গারা নিয়ে যাবো অঞ্জলির জন্য। ফোনটা রেখে হেসে ফেলল দিগন্ত। ছোটাটা চিরকালই এরকম, হাসি খুশি, খোলামেলা, বন্ধু বৎসল। অঞ্জলি কি ভালোবাসে সেটাও ঠিক খেয়াল রাখে। শান্তনু অবশ্য 7টায় আসতে পারল না। দিগন্তর ভবানীপুরের বাড়ির সামনে যখন ওর বাইকটা এসে দাঁড়ালো, তখন ঘড়িতে ঠিক 7:30। ডিসেম্বর মাস, ঠান্ডাটাও কদিন বেশ জব্বর পড়েছে। টি কোজিতে পটটা ঢেকে গরম চা রেডি করে রেখেছিল অঞ্জলি। সিঙ্গাড়ার ঠোঙাটা তার হাতে ধরিয়ে দিয়ে শান্তনু আরাম করে এসে বসল সোফায়। শীতের দিনে ওর পছন্দের ঘরোয়া পোশাক পাঞ্জাবির ওপর
শাল জড়িয়ে দিগন্ত আবার শরদিন্দুতে ডুবে গেছিল। বন্ধুকে দেখে বইটা নামিয়ে রেখে একটু উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার রে? সিরিয়াস কিছু হয়েছে নাকি? সিরিয়াস কিনা জানি না, তবে অদ্ভুত নিশ্চিত, অন্তত আমার তাই মনে হয়েছে। সেই জন্যই তোর কাছে তাড়াহুড়ো করে আসা। খুলে বলতো ব্যাপারটা কি। বলছি, দাঁড়া আগে একটু চা খাই, বড্ড ঠান্ডা আজ। বাইক চালিয়ে আসতে গিয়ে হাত পা যেন জমে যাচ্ছে। টিপট থেকে ছোটার কাপে গরম চা ঢেলে দেয় দিগন্ত, সঙ্গে ছোট প্লেটে কুচো নিমকি। নিজের জন্য এক পেয়ালা নেয়। ততক্ষণে অঞ্জলি একটা বড় চিনেমাটির প্লেটে সিঙ্গাড়াগুলো নিয়ে এসেছে। দু চুমুক চা আর তার সঙ্গে খানিকটা কুচো নিমকি মুখে ফেলে শান্তনু বলল, তুই তো জানিস দিনু, আমাদের পুরনো বাড়িটা আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি। মেনটেন করার অসুবিধা হচ্ছিল। তাছাড়া এখন তো আর সংসারে বেশি লোকজন নেই, ফ্ল্যাটে থাকাই সুবিধাজনক। মা প্রথমটাই গাইগুই করলেও রাজি হয়ে গেল। এখন যতদিন বাড়িটা ভেঙে নতুন করে তৈরি হবে ততদিন আমাদের থাকার জন্যই কাছে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। শনিবার আমার দোকান বন্ধ থাকে বলে সেদিনই শিফট করলাম। জিনিসপত্র বেশিরভাগই সেদিনই চলে গেছে। কিন্তু কি হয় বলতো, অনেক দিনের পুরনো সংসার, আবোল তাবোল জিনিসও অনেক জমে। নতুন বাড়িতে জায়গাও কম, তাই কিছু পুরনো ট্রাঙ্ক তোরঙ্গ এ বাড়িতে রাখা ছিল। ঠিক করেছিলাম ওগুলো একবার দেখে নেব, যদি জরুরি কিছু থাকে বার করে বাতিল করব। কিন্তু রোববার সকালে গিয়ে দেখি একটা ট্রাঙ্ক বাড়ির পেছন দিকে সন্ধ্যামালতির ঝোপের পাশে পড়ে আছে। তার মানে রাতে চোর এসেছিল, ট্রাঙ্কটা বার করে নিয়ে গেছে। কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে? চাবি তো আমাদের বাড়িতে ছিল, তালাও ভাঙেনি। পুরনো ট্রাঙ্ক, তাতে কিছু পুরনো জামা কাপড় ভরা ছিল। তাই ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার চিন্তা হচ্ছে তালা দেওয়া ঘরে চোর ঢুকলো কি করে? তাহলে কি আমার তালার চাবি কেউ নকল করেছে? শুধু একটাই চাবি করেছে, নাকি অন্য চাবির ডুপ্লিকেট তৈরি হয়েছে? এ বাড়ি না হয় ফাঁকা ছিল, কিন্তু নকল চাবি যদি চোরের হাতে থাকে তাহলে তো যে কোনো সময় অন্য বিপদ হতে পারে। এই সব ভেবে আমার বেশ দুশ্চিন্তা হলো, বুঝলি। তখনই মনে হলো তোকে ব্যাপারটা জানাই। তুই তো আজকাল টুকটাক গোয়েন্দাগিরি করছিস মাঝে মধ্যে, দেখ যদি এই ট্রাঙ্ক রহস্যের কোনো সমাধান করতে পারিস। তার মানে তোর কথা অনুযায়ী চোর চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকেছে, তারপর পুরনো ট্রাঙ্কটা তুলে বাইরে এনে আবার তালা লাগিয়ে দিয়ে গেছে। ইন্টারেস্টিং। একটা কথা বলতো ছোটা, বাড়িতে অন্য টুকটাক জিনিস ছিল নিশ্চয়ই, আর কিছু চুরি হয়েছে? মনে তো হয় না, আমি বেশ ভালো করে দেখেছি। ইনফ্যাক্ট মায়ের একটা খুচরো পয়সা ভরা লক্ষ্মীর ভাঁড় ছিল, আমি সেদিন নিয়ে যাবো ভেবে ভুলে গেছিলাম, সেটাও যথাস্থানেই আছে। তার মানে চোর এসেছিল ওই ট্রাঙ্কটাই নিতে। ট্রাঙ্কের ভেতরে কি ছিল কিছু জানা গেছে? আমি তো দেখিনি, তবে মীনাক্ষী বলল ট্রাঙ্কের ভেতরে কিছু পুরনো কাপড় চোপড় ছাড়া আর কিছু ছিল না। সেই পুরনো কাপড় চোপড়গুলো কি ট্রাঙ্কের ভেতরেই আছে? হ্যাঁ, সেসব আছে। গোটা দুয়েক পুরনো পাজামা, একটা সুতির শার্ট, 3-4টে গেঞ্জি, একটা হলদে হয়ে যাওয়া বিছানার চাদর, তোয়ালেও আছে বোধহয় একটা। সবই পুরুষদের জামা কাপড়? হ্যাঁ, মেয়েদের পোশাক তো কিছু দেখলাম না। আমার মনে হয় বাবার বাতিল জামা কাপড় মা ওটাতে ভরে রেখেছিল। অনেক সময় পুরনো কাপড় দিয়ে বাসন টাসন কেনে তো, সেজন্যই হয়তো। তারপর ভুলে গেছে। জিনিসগুলো বেশ পুরনোই, বাবা তো মারাই গেছে আজ 10 বছরের বেশি হয়ে গেল। মাসিমাকে জিজ্ঞেস করেছিলি? না রে, আসলে এই বাড়ি বদলানোর ঝামেলায় যাতে কষ্ট না হয় সেজন্য মাকে পিসির বাড়িতে রেখে এসেছি। মায়ের তো আবার ডাস্ট অ্যালার্জি আছে, সামনের সপ্তাহে নিয়ে আসবো। হ্যাঁ, এখনো পর্যন্ত তো খুব গভীর কোনো দুশ্চিন্তার কারণ আছে বলে মনে হচ্ছে না, যদিও ঘটনাটা বেশ অদ্ভুত। ট্রাঙ্কের ভেতর আর কিছু ছিল কিনা জানা দরকার। সেটা যদি জানা যায় তবেই ট্রাঙ্ক চুরির উদ্দেশ্যটা স্পষ্ট হবে। ট্রাঙ্কটা তুই তুলে রেখেছিস তো? হ্যাঁ, তা তো রেখেছি। তাহলে আমি কাল কলেজ ছুটির পর একবার তোর ওখান থেকে ঘুরে আসবো। আমি দোকানে থাকবো, তুই যাওয়ার সময় আমাকে ডেকে নিস। ছোটা চলে গেল 9:30 নাগাদ। 10:30 খাবার দিয়ে ডাকতে এসে অঞ্জলি দেখে শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাসটা হাতে নিয়ে দিগন্ত অনেকটা ধ্যানমগ্নের মতো বসে আছে। কি ব্যাপার বলো তো? শান্তনুর কাছে শুনে তো ব্যাপারটা একটা মামুলি চুরি ছাড়া আর কিছুই মনে হলো না। তুমি এত চিন্তায় পড়ে গেলে যে? সেটাই তো বুঝতে পারছি না। চুরি হয়েছে একটা পুরনো ট্রাঙ্ক, তার ভেতরে আছে পুরনো জামা কাপড়। খুবই মামুলি ব্যাপার, কিন্তু মনের মধ্যে একটা খটকা লাগছে, সেটাকে কিছুতেই এড়াতে পারছি না। পরদিন দিগন্ত যখন ছোটার দোকান মিত্র হার্ডওয়্যারে এসে পৌঁছল, ঘড়িতে তখন 3টে।
মোবাইলে কথা হয়েছিল আগেই, তাই ছোটা তৈরি ছিল। দিগন্ত আসতেই বেরিয়ে পড়ল দুজনে। সোজা তোর বাড়ি চল, যেখানে ট্রাঙ্কটা পড়েছিল সেই জায়গাটা আমি একবার দেখব। আলো পড়ে গেলে অসুবিধা হবে। প্রমোটার এখনো বাড়ি ভাঙা শুরু করেনি তো? না, এখনো করেনি। এই ব্যাপারটা হওয়াতে আমি বলেছি একটু অপেক্ষা করতে। শান্তনুদের বাড়িটা কলোনি এলাকায়। স্বাধীনতার পর পূর্ব বাংলা থেকে যেসব উদ্বাস্তু মানুষরা এসেছিলেন তাদের অনেকেই বাসা বেঁধেছিলেন এই সব জায়গায়। ওপার বাংলায় এরা থাকতেন খোলামেলা পরিবেশে। সেই স্বভাব অনুসারেই এখানেও বাড়ির লাগোয়া এক টুকরো জমি প্রায় সকলেরই ছিল। শান্তনুদের বাড়িটাও অনেকটা একই ধরনের, তবে একতলা পাকা বাড়ি। গেট দিয়ে ঢুকে প্রথমে কিছুটা খোলা জমি, তারপর দুধাপ সিঁড়ি উঠে গ্রিল দেওয়া বারান্দা। সেই বারান্দাটা অনেকটা উল্টো ইংরেজি এল অক্ষরের মতো। সামনে থেকে একেবারে পিছন অব্দি চলে গেছে। পিছনে গিয়ে আবার দুধাপ সিঁড়ি নেমে এক টুকরো বাঁধানো চত্বর। একসময় সেখানে একটা টিউবওয়েল ছিল, তার পাশেই একটা ছড়ানো সন্ধ্যা মালতীর ঝোপ। ছোটা বলল সেই ঝোপের ভিতরেই পড়েছিল ট্রাঙ্কটা। ঝোপটার গা ঘেঁষে একটা পায়ে চলা রাস্তা বাগানের ভিতর দিয়ে সামনে চলে এসেছে। সেই রাস্তাটার পাশে পরপর 3টে নারকোল গাছ, আর বাগানের পেছন দিকে দুটো ঝুঁচকো সবেদা আর জামরুল গাছ। ছোটবেলায় এই গাছ থেকে ফল পেড়ে খেয়েওছে দিগন্ত। গাছপালা মিলিয়ে জায়গাটা একটু ঝুপসি মতো। চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে দিগন্ত বুঝতে পারল এখানে ট্রাঙ্কটা পড়ে থাকলে সহজে কারুর চোখে পড়বে না। ছোটাও কথাটা স্বীকার করে নিল। বারান্দার শেষ প্রান্তে দেওয়ালে ঝোলানো তাকে তার ছেলে পাপাইয়ের লাটাই রাখা থাকত, কিন্তু ভুল করে সেগুলো নিয়ে যাওয়া হয়নি। সেটা নিতে গিয়েই ট্রাঙ্কটা চোখে পড়ে শান্তনুর। সত্যি কথা বলতে কি দিনু, ট্রাঙ্কটা ওখানে পড়ে থাকতে না দেখলে আমি হয়তো বুঝতেই পারতাম না যে ওটা চুরি হয়েছে। ছোটার সঙ্গে কথা বলতে বলতেই সন্ধ্যামালতীর ঝোপটার চারপাশে চোখ বোলাচ্ছিল দিনু। হঠাৎ কি একটা চোখে পড়ায় নিচু হয়ে ঝোপের ভেতর হাত ঢুকিয়ে বার করে আনলো একটা তুলি। তোদের বাড়িতে ছবি আঁকে কে রে? ছবি? কেউ আঁকে না তো। ও না 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 না, আমার ছেলে আঁকে। আমাদের পাশের পাড়ার বাদলের কাছে আঁকা শেখে। তবে তুলির কোনো ব্যাপার নেই, সবে তো ক্লাস 3, মোম পেন্সিল ঘষে রং করে। দিগন্ত তুলিটাকে নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে পকেটে রেখে দিল। তারপর বাগানের পায়ে চলা পথ আর বারান্দাটা খুব ভালো করে খুঁটিয়ে দেখে ছোটাকে বলল, চল এবার ঘরে যাই, ট্রাঙ্কটা দেখব। বারান্দার গ্রিলের গেটের ল্যাচটা টানা ছিল। ছোটা আগেই বলেছিল বাড়িতে জিনিসপত্র বিশেষ কিছু ছিল না বলে গ্রিলের গেটে সেদিন আর তালা লাগানো হয়নি। ঘরে ঢোকার দরজাটাতেই শুধু তালা লাগানো ছিল। তবে এই ঘটনার পর আগের তালাটার বদলে দরজায় নতুন তালা লাগানো হয়েছে। সেটা খুলে ভেতরে ঢুকল দুজনে। শীতের বিকেলের আলো ততক্ষণে মরে এসেছে। টিউবলাইটটা জেলে দিয়ে কোনায় রাখা ট্রাঙ্কটা নিয়ে এলো ছোটা। একেবারেই মামুলি ধরনের ট্রাঙ্ক, কালো রং করা। ভালো করে খুঁটিয়ে দেখতে গিয়ে দিগন্তের চোখে পড়ল এক পাশে সাদা রং দিয়ে ছোট্ট করে ইংরেজি এ আর এম অক্ষর দুটো লেখা রয়েছে। ট্রাঙ্কটা কি তোর মেজদার ছিল নাকি রে? তা তো জানি না, কেন বলতো? তোর বর্দার নাম তো বিতনু আর মেজদা অতনু, তাই তো? হ্যাঁ। ট্রাঙ্কটার গায়ে AM লেখা আছে, তার মানে অতনু মিত্র। সেই জন্যই মনে হলো। হতে পারে, তবে মা ঠিকঠাক বলতে পারবে। দিগন্ত এবার মাটিতে বসে পড়ে ট্রাঙ্কের ডালাটা খুলে ফেলল। ভেতরে ছোটা যেরকম বলেছিল সেরকমই কতগুলো শার্ট, গেঞ্জি, পাজামা রাখা আছে। জামার মাপ দেখে মনে হয় যার জামা তিনি বেশ রোগা সোগা মানুষ। জামাগুলো বেশ পুরনো এবং কোনোটাই ব্র্যান্ডেড নয়, তবে দর্জির দোকানে বানানো বোঝা যাচ্ছে। তোয়ালেটাও পুরনো হয়ে হলদে দাগ ধরে গেছে। তুই যখন দেখলি তখন কি জামা কাপড়গুলো ট্রাঙ্কের বাইরে পড়েছিল? না না, বাইরে কিচ্ছু ছিল না। ইনফ্যাক্ট ট্রাঙ্কের ডালাটাও লাগানো ছিল। দিগন্ত সবকটা জামা কাপড় বাইরে বার করে আনে। ট্রাঙ্কের নিচে একটা খবরের কাগজ পাতা। সেটা তুলতেই চোখে পড়ে একটা ছোট্ট খাম। খামের ভেতর এক যুবকের পাসপোর্ট সাইজ সাদা কালো ছবি। এটা কার ছবি রে? চিনতে পারছি না তো। সে কি রে, তোদের বাড়ির কারোর ছবি নয়? মনে তো হচ্ছে না। আমাদের 3 ভাইয়ের তো নয়ই, তুতো ভাই দাদাদের কারোর ছবি বলেও তো মনে হচ্ছে না। বেশ পুরনো ছবি। চেহারা বদলে গেছে বলে হয়তো চিনতে পারছিস না নাকি? না রে, আমার বাবার ছবি তোলার শখ ছিল, তাই প্রায় সব আত্মীয় স্বজনের ছবি আমাদের বাড়ির অ্যালবামে রাখা আছে। আর মায়ের অভ্যাস হলো মাঝে মধ্যেই সেগুলো বার করে দেখা।
আমার ছেলেকেও দেখায়। সেজন্য পুরনো ছবিতে কাকে কেমন দেখতে ছিল সেটা আমার জানা। এই ছেলেটাকে তো একেবারে চিনতেই পারছি না। তাও যদি মনে করিস তাহলে মাকে একবার দেখাতে পারি। মাসিমা তো বললি পিসির বাড়িতে আছেন। তাতে অসুবিধে নেই, পিসির বাড়ি তো কাছেই। এখানে কাজ ছেড়ে নে, তারপর নিয়ে যাচ্ছি। ট্রাঙ্কটা আর একবার ভালো করে দেখে নিয়ে উঠে পড়ে দিগন্ত। ছোটার বাইকে চেপে পিসির বাড়িতে পৌঁছতে মিনিট 5 লাগে। চুরির ঘটনাটা ইতিমধ্যেই মাসিমা শুনেছেন। দিনুকে তিনি ছোটবেলা থেকেই চেনেন, তাই দিনু ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছে জেনে খুশি হয়েছিলেন। যদিও ছবিটা হাতে নিয়ে বললেন, না, একে তো চিনি না, কোনোদিন দেখেছি বলেও মনে হচ্ছে না। ভালো করে একটু মনে করার চেষ্টা করুন তো মাসিমা। এই ছবিটা ট্রাঙ্কের তলায় কাগজের নিচে ছিল। আমার মনে হচ্ছে ট্রাঙ্কটা মেজদার, তার মানে ট্রাঙ্কটাতে তার নিজের জিনিসপত্র থাকতো। দাদার কোনো বন্ধুর ছবি হতে পারে কি? মনে তো হচ্ছে না। এমনিতেই ছোটার যেমন অনেক বন্ধু বান্ধব, ওদের মোটেই সেরকম ছিল না। অন্তু তো আবার একটু বেশি চুপচাপ ছিল। অল্প যে কয়েকজন বন্ধু বান্ধব আসতো তাদের সবাইকেই আমার বেশ স্পষ্ট মনে আছে। অন্য কেউ, মানে আত্মীয় স্বজন কেউ এসেছিল বাড়িতে? এই দাঁড়া, মনে পড়েছে। ওর নাম ছিল অভিক। হ্যাঁ, অভিকই তো মনে হচ্ছে। তোর মেসোমশাই অভি বলে ডাকতেন। ওনার থেকে ছোটই ছিল বেশ কয়েক বছরের। সে তো অনেক দিনের কথা রে। বিট্টু মানে বিতনুই তখন খুব ছোট, অন্তু হয়ইনি। ছেলেটি কি আপনাদের কোনো আত্মীয়? না না, আত্মীয় নয়, আমার শ্বশুর মশাইয়ের এক বন্ধুর ছেলে। ও আমাদের বাড়িতে এসে প্রায় মাস 3 ছিল। আসলে তখন তো নকশাল আমল, চারিদিকে গন্ডগোল চলছে। অভিকের বাবা ছিলেন ছোটার দাদুর কলেজের বন্ধু। ছেলেটা বোধহয় কোনো গন্ডগোলে জড়িয়ে পড়েছিল। কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার দরকার ছিল। পুলিশ পিছনে লেগেছিল। তখনই ওর বাবা অভিককে আমাদের বাড়িতে দিয়ে যান। ওর ঘর থেকে বেরোনো মানা ছিল। আমরাও বাইরের কেউ আসলে ঘরের দরজাটা বন্ধই রাখতাম। বেশ ভয়ে ভয়েই থাকতে হতো। তারপর একদিন আবার ওর বাবা মাঝরাতে এসে চুপি চুপি ছেলেকে নিয়ে চলে গেলেন। পরে তোর মেসোমশাইয়ের কাছে শুনেছিলাম অভিককে নাকি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওরা কি কলকাতারই লোক ছিলেন? বোধহয় না, কলকাতার বাইরের লোক। কিন্তু কোথায় থাকতেন সেটা এখন আর আমার মনে নেই। তবে শুনেছিলাম খুবই অবস্থাপন্ন, জমিদারি ছিল বোধহয়। পরে ছেলেটি আর কোনোদিন আসেনি? না রে, আসলে ওর সম্বন্ধে কথাবার্তা আলোচনা করতে ছোটার দাদু বারণ করে দিয়েছিলেন, কারণ তাহলে অভিকেরই বিপদের আশঙ্কা ছিল। তাই আর আমরা আলোচনা করতাম না। তারপর আস্তে আস্তে ভুলিয়েই গেলাম। আজ কত বছর বাদে ছবিটা দেখে আবার অভিকের কথা মনে পড়ল। ভালো ছেলে ছিল, ময়লা রং, কিন্তু বড় বড় উজ্জ্বল চোখ, ছিপছিপে চেহারা, আর হাতের আঙুলগুলো ছিল ভারী সুন্দর, লম্বাটে, সরু সরু। আর কিছু মনে পড়ছে মাসিমা? না রে, আর বিশেষ কিছু মনে নেই। ও হ্যাঁ, অভির বাবার নামটা মনে হচ্ছে মণিভূষণ। আসলে আমার শ্বশুরের নামও তো মণিভূষণ, তাই কলেজে নাকি 2 বন্ধুকে জোড়া বলদ বলে খ্যাপাতো। বাবার মুখে কথাটা শুনেছিলাম বলে মনে আছে। তবে ওরা বামুন ছিল, পদবী বোধহয় মুখার্জি। পিসির বাড়ি চা আর মালপোয়া খেয়ে বেরিয়ে দিগন্ত ছোটাকে বলল, দেখ, ট্রাঙ্কটা ওই অভিক মুখার্জিরই, সেটা বোঝা যাচ্ছে। সেই জন্যই পাশে AM লেখা ছিল। মাঝরাতে 1 কাপড়ে চলে গেছিল বলে নিয়ে যায়নি। হয়তো বলেছিল পরে এসে নিয়ে যাবে, তাই বাড়ির লোকে যত্ন করে রেখে দিয়ে একসময় ওটার কথা ভুলে গেছে। কিন্তু ট্রাঙ্কটার ভেতরে এমন কি থাকতে পারে যাতে ওটা চুরি করার দরকার হলো? না রে ছোটা, ব্যাপারটা খুব সহজ নয়। আমি একটু খোঁজ খবর করে দেখি। তুই প্রমোটারকে বল আরও কয়েকদিন পর বাড়ি ভাঙা শুরু করতে। আর হ্যাঁ, একটা কথা বলতো, সেদিন তোরা ওই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে তালা লাগিয়ে চলে আসার পর আর কেউ কি ওখানে গেছিল?
মানে আমি বলতে চাইছি, তোর কাছ থেকে চাবি নিয়ে কেউ গেছিল কিনা? হ্যাঁ গেছিল তো, বাবানকে নিয়ে ওর স্যার গেছিল। আসলে ফ্ল্যাটে তো তখনও কিছু গোছানো হয়নি, সব এলোমেলো হয়ে আছে। তাই সন্ধেবেলা যখন স্যার পড়াতে এলো, তখন বাবানের মা চাবিটা দিয়ে দুজনকে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তার মানে বাবানের পড়া হয়ে যাওয়ার পর ওর স্যার আবার চাবিটা তোদের কাছে ফেরত দিয়ে গেছিলেন? হ্যাঁ, আর একজনও চাবিটা নিয়েছিল বুঝলি, আমাদের প্রমোটার। বিকেল নাগাদ এসে আমার কাছ থেকে চাবিটা নিয়ে চলে গেল। কি জন্য চাইছে বলেছিল কিছু? না, সেরকম স্পেসিফিক কিছু বলেনি। আসলে প্রমোটার তো আমার চেনা, বর্দার সঙ্গে পড়তো, এখন নিজের ফার্ম খুলে ব্যবসা করে। বলল চাবিটা দে, কয়েকটা জিনিস দেখতে হবে। আমিও দিয়ে দিলাম। তাছাড়া দামি জিনিসপত্র তো কিছু নেই। রাতে বেশ একটা কন্টিনেন্টাল ডিনারের আয়োজন করেছিল অঞ্জলি। ল্যাম্প স্টেক, সেদ্ধ সবজি আর ব্রেড রোল, সঙ্গে ক্যারামেল পুডিং। আসলে উপলক্ষও একটা ছিল। কয়েকদিন আগেই প্রণয়ের জন্মদিন গেছে। প্রণয় দিগন্তর ঘনিষ্ঠতম বন্ধু, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার। ওর সঙ্গে পরিচয়ের জন্যই নিজের কোনো প্রয়োজনে পুলিশের সাহায্য দরকার হলে সেটা পেতে দিগন্তর অসুবিধে হয় না। আবার কলকাতা পুলিশের গোয়েন্দারাও দু একটা ক্ষেত্রে আটকে গিয়ে যখন দিনু টিকটিকির সঙ্গে পরামর্শ করেন, তখনও মাধ্যম থাকে প্রণয়ই। অফিসের কাজেই প্রণয়কে কয়েকদিনের জন্য বাইরে যেতে হয়েছিল। জন্মদিন সেলিব্রেট করার সুযোগ পাওয়া যায়নি, তাই আজ প্রণয়কে খেতে বলেছিল অঞ্জলি। খেতে বসে ছোটাদের ট্রাঙ্ক চুরির ঘটনাটা প্রণয়কে বলল দিগন্ত। সবটা শুনে প্রণয় একটু অবাকই। এটা খানিকটা বুনো হাঁসের পিছনে ছোটা হচ্ছে না? ট্রাঙ্কটা প্রায় 40 বছর ব্যবহার হয়নি, তার ভিতরে পুরনো জামা কাপড় ছাড়া আর কিছু ছিল কিনা কেউ জানে না, অথচ সেটাকে চুরি করলো, সেই চোরকে ধরতে হবে। এ যেন শূন্য থেকে খামচা মেরে রসগোল্লা পাড়া ভাই। আমার তো মনে হচ্ছে কাজটা গোয়েন্দার নয়, ম্যাজিশিয়ানের। প্রথমটায় আমারও তাই মনে হয়েছিল। ঘরের দরজার তালাটা যদি ভাঙা থাকতো আমি ধরে নিতাম ওটা কোনো ছিঁচকে চোরের কাজ। কিন্তু তালা ঠিকঠাক বন্ধ আছে মানেই যারা চাবির দখল পেতে পারে তাদেরই কেউ কাজটা করেছে। কিন্তু কেন? পরিচিত কেউ ট্রাঙ্কটা চাইলে আমার তো মনে হয় না ছোটা কিংবা তার বউয়ের কোনো রকম কোনো আপত্তি হতো। তাছাড়া ট্রাঙ্কটা তো নিয়ে যায়নি, ফেলে রেখে গেছে, বলা ভালো খানিকটা লুকিয়েই রেখে গেছে। সেদিন ওই ঘুড়ির লাটাই বার করতে গিয়ে বাই চান্স ছোটা ওটা দেখতে পায়, না হলে তো দু একদিনের মধ্যে বাড়ি ভাঙা শুরু হয়ে যেত আর মিস্ত্রিরা ওটা হাপিস করে দিত। আমার মনে হয় যে এই কাজটা করেছে তারও এরকমই ধারণা ছিল। ট্রাঙ্কটা যে চোখে পড়ে যাবে সেটা ভাবেনি। তাহলে তুমি এখন কি করতে চাইছো? আমার জানা দরকার ট্রাঙ্কটার ভেতরে কি ছিল। সেজন্য আমাকে ওই অভিক মুখার্জি লোকটিকে খুঁজে বের করতে হবে। কি করে খুঁজে বার করবি? তার তো ওয়্যারঅ্যাবাউটস কিছুই জানিস না। একটা ক্ষীণ সূত্র আছে। দিগন্তর খাওয়া হয়ে গিয়েছিল। হাত ধুয়ে চটপট টেবিলটা পরিষ্কার করে নেয় সে। প্রণয়ও হাত লাগায়। বাড়তি খাবার তুলে দেয় ফ্রিজে। অঞ্জলি কফি বানাতে গিয়েছিল। 3 কাপ গরম কফি নিয়ে ফিরে আসতে সোফায় আরাম করে বসে টেবিল থেকে একটা ছোট্ট খাম তুলে নেয় দিগন্ত। এই খামটার ভেতরে ছবিটা ছিল। ফটোগ্রাফির দোকানে পাসপোর্ট সাইজ ছবির জন্য যে ছোট্ট খাম দেয় সেই জিনিস। উপরে 4 লেখা আছে, তার মানে ছবিটা 4 কপি নেওয়া হয়েছিল। খামটার ভেতরে আমি প্রথমে শুধু ছবিটাই আছে ভেবেছিলাম, কিন্তু তারপর দেখলাম একটা ছোট্ট রসিদ রয়েছে, তাতে ঠিকানা লেখা রয়েছে 18 নম্বর ডিএল রায় রোড, কৃষ্ণনগর, তারিখ 10/3/72। অর্থাৎ 72 সালের মার্চ মাসে কৃষ্ণনগরের কোনো স্টুডিওতে ছবিটা তোলানো হয়েছিল। অ্যাবসলিউটলি। তার মানে প্রণয়, বুঝতে পারছিস, মাসিমার কথা এবং ছবির তারিখ মিলিয়ে বোঝা যাচ্ছে ওই অভিক মুখার্জির বাড়ি সম্ভবত ছিল কৃষ্ণনগর বা তার আশেপাশে। আমি যদি ধরে নিই ওই 72 সাল নাগাদ তার বয়স ছিল বছর 20, তাহলে এখন হবে 66-67 মতো। বেঁচে থাকাটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে ওনার সঙ্গে যোগাযোগ করলে ট্রাঙ্কের ভেতরে কি ছিল তার একটা হদিশ পাওয়া যেতে পারে। আমি কিন্তু কৃষ্ণনগর গেছি দিগন্ত, বেশ বড় শহর। সেখানে শুধু নাম বলে একজন লোককে কি খুঁজে পাওয়া সম্ভব? তুমি ভুলে যাচ্ছ অঞ্জলি, আমার কাছে খুঁজে বার করার আরও 2টো সূত্র আছে। অভিক মুখার্জির বাবার নামটা আমরা জানি, আর ওনারা যে জমিদার ছিলেন সেটাও জানি। আমার মনে হয় এই 2টো সূত্র থাকলে মফস্বল শহরের ঠিকানা খুঁজে বার করতে খুব একটা অসুবিধে হবে না।
তাছাড়া তোমাদের নদিয়ার যিনি করেসপন্ডেন্ট আছেন তিনিও নিশ্চয়ই খানিকটা সাহায্য করতে পারবেন। অঞ্জলি পেশায় সাংবাদিক। পশ্চিমবঙ্গের সব জেলাতেই তাদের কাগজের একাধিক প্রতিনিধি আছেন। দিগন্তর কথায় তাই সায় দেয় সে। হ্যাঁ, সেটা অসুবিধে হবে না। কৃষ্ণনগর শহর আর আশেপাশের খবর দেয় মানুষ, ওকে বলতে পারি ডিটেলে খোঁজ নিতে। না না, ডিটেলে নয়, তুমি শুধু বাবার নামটা বলে তাদের কোনো ফ্যামিলি আছে কিনা, থাকলে বাড়িটা কোথায় এটুকু জেনে নিও। কি কারণে জানতে চাইছো সেটা বলো না, কারণ আমাদের মনে রাখতে হবে অভিক মুখার্জি ছিলেন নকশাল, পুলিশের খাতায় তার নাম ছিল। এই অতীত নিয়ে নাড়াঘাটা তিনি পছন্দ নাও করতে পারেন, তাই একটু সাবধানে এগোতে হবে। শিয়ালদা স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জার ছাড়ল ঠিক 7:30টায়। একে শীতকাল, তাই রবিবার। ট্রেন বেশ ফাঁকাই। মুখোমুখি সিটে জানলার ধারে বসেছে দিগন্ত আর অঞ্জলি। দিগন্তর পাশে প্রণয়। কৃষ্ণনগরের করেসপন্ডেন্ট মানসের সঙ্গে অঞ্জলি কথা বলেছিল সোমবারই। দিন দুয়েক পর মানুষ জানায় যে মুখার্জি পরিবারের সন্ধান পাওয়া গেছে, তবে তাদের বাড়িটা ঠিক কৃষ্ণনগর শহরে নয়, ঘূর্ণি মানে যেখানকার মাটির পুতুল বিখ্যাত সেখানে। বগুলার দিকে ওদের জমিদারি ছিল। এখনো আছে কিনা কিংবা বাড়িতে এখন কারা থাকেন সে বিষয়ে অবশ্য মানুষ কিছু জানে না, তবে দরকার হলে খোঁজ নিতে পারে। মানুষের যে আর কোনো খোঁজ নেওয়ার দরকার নেই সেটা তাকে জানিয়ে দিতে বলে দিগন্ত সেদিনই ঠিক করে ফেলে পরের রবিবার কৃষ্ণনগর যাবে। সকালের ট্রেনে গিয়ে বিকেলে ফেরা। জানতে পেরেই অঞ্জলি আর প্রণয়ও ঝুলে পড়ল। শীতের দিন এমন একটা আউটিং কেই বা মিস করতে চায়। অতএব সকাল সকাল ট্রেনে উঠে পড়ে থ্রি মাস্কেটিয়ার্স। ট্রেন ছাড়ার একটু পরেই দুধারে মফস্বলের গন্ধমাখা শহরের আড়মোড়া ভেঙে দিন শুরুর ছবি, বন্ধ কিংবা খোলা কারখানার পাঁচিল, এলোমেলো রাস্তা, হুশ করে পেরিয়ে যাওয়া সিনেমা হল। নদিয়ায় ট্রেন ঢুকতে অবশ্য ছবিটা বদলে গেল অনেকটাই। ধান উঠে গেছে, তবে 3 ফসলি মাটিতে চাষিরা ইতিমধ্যেই বুনে দিয়েছে আলু আর সর্ষে। হলুদ ফুলের বন্যার মাঝে মাঝে তিল তিসি নীল সাদা টুকরো। লাল শালুতে ঢাকা ঝুড়ি থেকে গরম সিঙাড়া আর মাটির ভাঁড়ের চা খাওয়া হয়ে গেছে। নোনতা বাদামের প্যাকেটগুলো শেষ হতে হতেই রানাঘাট এসে পড়ল। আর মিনিট 20 লাগবে, বুঝলি? কিভাবে শুরু করবি কিছু ভেবেছিস? খুব বেশি কিছু তো করার নেই। ঘূর্ণিতে গিয়ে প্রথমে বাড়িটা খুঁজে বার করব। অভিক মুখার্জি যদি এখানে থাকেন তাহলে তো সব থেকে ভালো। যারা বিপদের সময় ওনাকে আশ্রয় দিয়েছিলেন তাদের জন্য এরকম একটা সামান্য সাহায্য করতে উনি নিশ্চয়ই আপত্তি করবেন না। আর যদি উনি না থাকেন তাহলে ওনার ঠিকানা নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে চলে আসবো। মফস্বলের লোকেরা কিন্তু একটু সন্দেহ বাতিগ্রস্ত হয়। জানি, সেজন্যই অঞ্জলি আসবে বলে আমি ওরকম এক কথায় রাজি হলাম। সঙ্গে বউ থাকলে লোকে একটু সমীহের চোখে দেখে কিনা, চ্যাংড়া ছোঁড়া ভাবে না। না হলে তো একলাই আসার প্ল্যান ছিল। কেন? আমি সঙ্গে থাকলে তোমার কি অসুবিধে হয় শুনি? না না, অসুবিধে কিছু নেই, তবে তুমি আবার একটু ভোজন রসিক তো। বুঝলি প্রণয়, মানুষের কাছ থেকে এর মধ্যেই জেনে নিয়েছে হাই স্ট্রিটে নাকি সুপ্রিয়া বলে একটা হোটেল আছে। সেখানকার সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ আর বোয়ালের ঝাল বিখ্যাত, তাই দুপুরের খাবারটা সেখানেই খেতে হবে। তাছাড়া কৃষ্ণনগরের সরপুরিয়া আর সরভাজার বেজায় নাম ডাক, তাই শুধু ওটা খেলে হবে না, নিয়েও আসতে হবে। ট্রেনে তো দেখলি সিঙারা, বাদাম, ঝাল ছোলা আরও কী কী সব যেন এর মধ্যেই খাওয়া হয়ে গেছে। বেশ হয়েছে, এবার তিলকুট খাবো। একটু আগে একটা লোক নিয়ে যাচ্ছিল, দেখে রেখেছি। এদিকে আবার এলেই ডাকবো। সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আজ শুনছেন দীপান্বিতা রায়ের গল্প লুকোনো ট্রাঙ্ক। কলেজের প্রফেসর এবং শখের গোয়েন্দা দিগন্তর বন্ধু শান্তনুর বাড়িতে চুরি হয়। চোর বাড়ি থেকে একটি ট্রাঙ্ক বার করে, কিন্তু তারপর সেটা বাড়ির বাইরেই ফেলে যায়। ট্রাঙ্কের ভেতরে একটি ছবি পাওয়া যায়, যেটা দেখে শান্তনুর মা বলেন সেটি অভিক মুখার্জির ছবি, যে নকশাল আমলে কয়েক মাস ওদের বাড়িতে থাকে। অভিকের আদি বাড়ি কৃষ্ণনগর। তার ব্যাপারে আরো খোঁজ খবর করতে দিগন্ত স্ত্রী অঞ্জলি এবং বন্ধু প্রণয়ের সঙ্গে কৃষ্ণনগর পাড়ি দেয়। তারপর কৃষ্ণনগরে ট্রেন পৌঁছল সকাল 10টায়। স্টেশন থেকেই একটা টোটো ভাড়া করে 3 জনে রওনা দিল ঘূর্ণির দিকে। পুরনো শহর, রাস্তাঘাট সরু, দুপাশে দোকানঘর, মাঝে মাঝেই ছোট ছোট মন্দির।
ছুটির দিনে আলোয়ান গায়ে দিয়ে রোদে দাঁড়িয়ে গল্প করছে কয়েকজন লোক। জীবন চলছে আলস্যের আমেজ গায়ে মেখে ঢিমে তালে। ঘূর্ণিতে পৌঁছে মুখার্জি বাড়িতে যাবে শুনে টোটোওয়ালা জিজ্ঞেস করলো, মুখার্জি ভিলা কি? হ্যাঁ, তাই মনে হয়। আচ্ছা, আমি চিনি, চলুন নিয়ে যাচ্ছি। দাদারা কি আজকেই ফিরবেন নাকি? হ্যাঁ, সেরকমই তো ঠিক করেছি। তাহলে কোন ট্রেনে ফিরবেন বলে দিলে আমি চলে আসবো। আর যদি মনে করেন শহর ঘুরে দেখবেন, তাও নিয়ে যেতে পারি। ওই ঘূর্ণির পুতুলপট্টি, খড়ে নদী, পুরনো চার্চ, রাজবাড়ি সব ঘুরিয়ে দেখিয়ে দেবো। না ভাই, আমাদের একটা কাজ আছে, সেটা আগে সারতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, দরকার হলে ডেকে নেবেন। মুখার্জি ভিলার সামনে তাদের তিনজনকে নামিয়ে দিয়ে টাকা নিয়ে চলে গেল টোটোওয়ালা। বেশ বড় বাড়ি, দোতলায় টানা ঝুল বারান্দা। তার ওপাশে গোটা তিনেক ঘর এপাশ থেকেই দেখা যাচ্ছে। প্রতিটি ঘরের জানলাতেই এসি লাগানো। একতলায় ডান দিকের একটা ঘর থেকেও এসি নাক বেরিয়ে আছে। কর্কট ক্রান্তি রেখার ওপর অবস্থান বলে কৃষ্ণনগরে ঠান্ডা এবং গরম দুটোই জোরদার, কিন্তু তবু একটা বাড়িতে এতগুলো এসি দেখে একটু অবাকই লাগলো দিগন্তর। আরও একটু অবাক লাগলো দোতলার বারান্দা থেকে মুখার্জি ভিলা লেখা একটা বড় সাইনবোর্ড ঝোলানো দেখে। গেট পেরোলে বেশ অনেকটা বাগান, নানান রকম গাছ আছে, তার মধ্যে আম, জাম, আমলকি, বকুল এগুলো চেনা। একটা মাধবীলতার ঝাড় উঠেছে গা বেয়ে। নুড়ি বেছানো রাস্তা ধরে খানিকটা এগোলে পোর্টিকো, তার দুধাপ সিঁড়ি উঠে ঘরে ঢোকার দরজা, সেটা খোলাই ছিল। ভিতরে ঢুকে দিগন্ত দেখল একটা ছড়ানো বসার জায়গা, পুরনো আমলের সোফা সেট দিয়ে সাজানো। বড় সোফার পেছনে একটা মস্ত অয়েল পেন্টিং, সম্ভবত এই বাড়িটারই একটা ছবি। একপাশে অনেকটা রিসেপশন ডেস্কের মতো একটা টেবিল, তার পেছনে একজন ভদ্রলোক বসে মন দিয়ে কাগজ পড়ছিলেন। তাদের ঢুকতে দেখে তাড়াতাড়ি হাতের কাগজটা রেখে অতি বিনয়ের সঙ্গে হাত জোড় করে বললেন, নমস্কার নমস্কার, ভিতরে আসুন, ঘর খালি আছে। যদি রাতে থাকতে চান অসুবিধা নেই, আর যদি খাওয়া দাওয়া করে শহর দেখে ফিরে যাবেন ভাবেন, তাহলে হাফ প্রাইসে করে দেব। এটা কি কোনো হোটেল, মানে রিসর্ট জাতীয় কিছু? আগে মানে আমি অন্তত তো সেরকমই জানি। আপনারা কি অন্য কিছু ভেবেছিলেন নাকি? আপনি এটার মালিক? কেন বলুন তো? নমস্কার, আমার নাম দিগন্ত দেব, কলকাতার কলেজে বাংলার অধ্যাপক। আমি একটা ব্যক্তিগত দরকারে মুখার্জি পরিবার, মানে মণিভূষণ মুখার্জির পরিবার সম্পর্কে কিছু খোঁজ খবর নিতে এসেছিলাম। আপনি কি তাদের সম্পর্কের কেউ হন? আগে না, আমি সমর বিশ্বাস, এই বাড়িটা কিনেছি। কিন্তু আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, একটু চা দিতে বলি? না না, তার কোনো দরকার নেই। আরে চাই তো খাওয়াবো বলেছি, কৃষ্ণ নাগরিক আমরা, সৌজন্য ছাড়া দাওয়ার তো কিছুই নেই। হারু, এই ঘরে 3 কাপ চা দে। শোন, আমাকেও একটু দিস। দেখুন, আমি মুখার্জি বাড়ির কেউ নই ঠিকই, তবে কৃষ্ণনগরেরই ছেলে, পালপাড়ায় বাড়ি। এই রাস্তা দিয়েই আমাকে স্কুলে যেতে হতো, তাই বাড়িটা আমি ছোটবেলা থেকেই দেখেছি। মণিভূষণ মুখার্জিকেও দেখেছি, উনি ছিলেন জমিদার। আমাদের মতন আমজনতার সঙ্গে কোনো ওঠা বসা ছিল না। তবে ওর ছেলে অবশ্য ঠিক বাপের মতন নয়, মাটিতে পা রাখা মানুষ। তো মণিভূষণ বাবু মারা যাওয়ার পর বাড়িটা ফাঁকাই পড়েছিল। কেন, অভিক মুখার্জি এখানে থাকতেন না? না না, উনি তো বহুকাল বিদেশে, মানে ওই ফ্রান্সে। যতদূর জানি উনি নকশালদের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। খুন খারাপি কিছু করেছিল কিনা জানি না, তবে পুলিশের খাতায় নাম উঠে গেছিল। অল্প বয়স, রক্ত গরম হলে যা হয় আর কি। বাপ টের পেয়ে এদিক ওদিক টাকা খাইয়ে ছেলেকে বিদেশে পাঠিয়ে দেয়। তারপর আর ফেরেনি, ওখানেই বিয়ে থা করে সেটেল করেছিল। বাড়িটা কি আপনি অভিক মুখার্জির কাছ থেকেই কিনেছিলেন? আগে হ্যাঁ, উনিই তো একমাত্র উত্তরাধিকারী। মণিভূষণ মুখার্জির আর কোনো ছেলে পুলে ছিল না। আসলে কৃষ্ণনগর ক্রমশ ট্যুরিস্ট স্পট হিসেবে ডেভেলপ করছে। আমার এমনিতেই একটা ট্রাভেল এজেন্সির ব্যবসা আছে,
মনে হচ্ছিল এই সময় এখানে যদি একটা রিসোর্ট মতন করতে পারি তাহলে ফিউচারে ভালো রোজগার হবে। তাই বাপ মারা যাওয়ার বছর 2-3 পর যখন শুনলাম ছেলেটা বাড়ি বিক্রি করে দেবে, তখন ঠিকানা নিয়ে যোগাযোগ করলাম। চিঠিতেই সব কথাবার্তা হয়ে গেছিল। অভিক মুখার্জি ওই 1 সপ্তাহের জন্য এসে সই সাবুত করে পাট চুকিয়ে দিয়ে চলে যায়। আমি বাড়ির সঙ্গে আসবাবপত্র বেশ কিছু কিনেছিলাম। আসলে জমিদার বাড়ির অ্যাম্বিয়েন্সটা রাখতে চেয়েছি, বুঝেছেন তো, আর সঙ্গে আধুনিক ফ্যাসিলিটি। এটাই তো আজকালকার টুরিস্টরা চায়। এই তো দেখবেন বড়দিনের সময় জায়গা দিতে পারবো না, এমন ভিড় হবে। ওর ফ্রান্সের ঠিকানাটা আমায় দিতে পারবেন? কেন পারবো না? তবে তাতে কোনো লাভ নেই মশাই। অভিক মুখার্জি বছর 2 হলো মারা গেছেন। ওনাদের এক দূর সম্পর্কের আত্মীয় আমাদের এই পাড়ায় থাকে। তার কাছ থেকেই খবরটা শুনেছিলাম। বিয়ে তো এক ফরাসি মহিলাকে করেছিলেন। তিনি এখনও ওই ঠিকানায় থাকেন কি না বলতে পারবো না। একটা ফোন নাম্বারও আছে, সেটাও দিয়ে দেব। সমরবাবুর কাছ থেকে অভিক মুখার্জির ঠিকানা আর ফোন নাম্বার নেওয়া হলো। নিজের ফোন নাম্বারটাও উনি দিয়ে দিলেন, যদি কোনো দরকার হয়। তারপর টোটোয় চেপে ঘূর্ণির পুতুলপট্টি, রাজবাড়ি, খালের ধারের বিশাল চার্চ, খড়ে নদী দেখে খেতে যাওয়া হলো সুপ্রিয়া হোটেলে। রান্না সত্যিই ভালো। সেখান থেকেই ঠিকানা জেনে মেয়েদের পাড়ার বিখ্যাত অধরের দোকান থেকে সরপুরিয়া আর সরভাজা কিনে ফিরতি ট্রেন ধরতে আসার সময় প্রণয় জিজ্ঞেস করলো, তুই তখন থেকে ওরকম ভুরু কুচকে আছিস কেন বলতো? তোর কি মনে হচ্ছে অভিক মুখার্জি যেহেতু মারা গেছেন তাই ওই ট্রাঙ্কে কি ছিল সেটা আর কোনোভাবেই জানা সম্ভব নয়? না, তা নয়। আমার কেবলই মনে হচ্ছে একটা কিছু যেন আমি মিস করে গেলাম, কিন্তু সেটা যে কি কিছুতেই বুঝতে পারছি না। আসলে এরকম নানা জায়গায় ঘোরাঘুরি করে মনটাও খানিকটা বিক্ষিপ্ত হয়ে গেছে। ট্রেনে যদি বসার ঠিকঠাক জায়গা পাই তাহলে চুপ করে বসে একটু ভাবতে হবে। প্রথমে বেশ খানিকটা ভিড় থাকলেও রানাঘাটে কম্পার্টমেন্টটা মোটামুটি খালি হয়ে গেল। জানলার ধারে সিটটা দিগন্তকে ছেড়ে দিল অঞ্জলি। তারপর 3 প্যাকেট পোট্যাটো চিপস কিনে খেতে খেতে গল্প করতে লাগলো প্রণয়ের সঙ্গে। সারাটা রাস্তা চিন্তিত মুখে চুপ করে বসে রইল দিগন্ত। ট্রেন যখন দমদমে দাঁড়িয়ে আছে তখন হঠাৎ অঞ্জলি লক্ষ্য করল দিগন্ত সোজা হয়ে বসে জানলার বাইরে খুব মন দিয়ে কি যেন দেখছে। যেদিকে দিগন্ত তাকিয়ে আছে সেখানে প্ল্যাটফর্মের ওপর একটা লোক মাটিতে বসে ছবি বিক্রি করছে। তার পিছনের দেওয়ালে নানান রকম সস্তা সিন সিনারির ছবি টাঙানো। শিয়ালদায় ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে এসে দিগন্ত, তোরা একটু দাঁড়াতো বলে একপাশে একটু ফাঁকা জায়গায় সরে গিয়ে কার সঙ্গে যেন ফোনে কথা বলে যখন ফিরল তখন প্রণয় আর অঞ্জলি দুজনেই বুঝল তার ঝিমিয়ে পড়া ভাবটা বেশ খানিকটা কেটে গেছে। যদিও কি সমস্যা হচ্ছিল এবং সেটার কোনো সমাধান হয়েছে কিনা সে বিষয়ে দিগন্ত মুখ খুলল না। শিয়ালদা থেকে প্রণয় নিজের বাড়ি চলে গেল। দিগন্ত আর অঞ্জলি যখন ভবানীপুরে পৌঁছল তখন 8টা বেজে গেছে। কাজের মাসি রান্নাবান্না করে রেখে গেছেন। সারাদিন টোটো করে ক্লান্ত অঞ্জলি জামা বদলে একটু বিশ্রাম নেবে ঠিক করল। দিগন্ত কিন্তু বাড়ি ফিরে জুতোটা ছেড়েই বসে গেছে ইন্টারনেট নিয়ে। একটু পরেই তার প্রবল ডাকাডাকিতে বিছানা থেকে উঠে এলো অঞ্জলি। এই দেখো, গুগল খুঁজে বার করলাম। অভিক এম মানে অভিক মুখার্জি ফ্রান্সের একজন বিখ্যাত আর্টিস্ট। ভদ্রলোক কায়দা করে নামের বানানটা একটু বদলে এর বদলে ও করে নিয়েছেন, আর মুখার্জি না লিখে শুধু এম লেখেন। তবে বাকি সব মিলে যাচ্ছে। চেহারাটাও সাংঘাতিক কিছু বদলায়নি। ছবিটার সঙ্গে মেলাতে অসুবিধা হয় না। ব্যাপারটা কি বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না। বলছি, ভালো করে শোনো। কৃষ্ণনগরের ওই মুখার্জি ভিলায় সোফার পেছনে একটা মস্ত অয়েল পেন্টিং ছিল, মনে আছে? ওই বাড়িটারই একটা ছবি। বেশ পাকা আর্টিস্টের আঁকা, দেখলেই বোঝা যায়। আমি সেটা দেখেছিলাম, যদিও তখন কিছু মনে হয়নি, তাই ভুলেও গেছিলাম। সেই জন্যই ফেরার সময় বারবার মনে হচ্ছিল কি যেন মিস করে যাচ্ছি। দমদম স্টেশনে একটা লোককে ছবি বিক্রি করতে দেখে কথাটা মনে পড়ল। শিয়ালদায় নেমেই তাই সমরবাবুকে ফোন করেছিলাম। উনি বললেন যে ছবিটা অভিক মুখার্জি নিজের আঁকা। ছবির নিচে নাকি OM সই করাও আছে, কিন্তু ছবির নিচের দিকটা সোফায় ঢেকে গেছে বলে চোখে পড়েনি। সমরবাবু এটাও বললেন যে উনি শুনেছেন অভিক মুখার্জি নাকি ফ্রান্সে ছবি আঁকার কাজই করতেন। কথাটা শুনেই আমার সন্দেহ হলো।
তারপর ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি অভিক এম ফ্রান্সের একজন রীতিমতো খ্যাতনামা আর্টিস্ট। ভারতীয় টাকায় তার এক একটা ছবির দাম বেশ কয়েক লক্ষ টাকা। কিন্তু তার সঙ্গে ওই ট্রাঙ্কের... বোঝার চেষ্টা করো অঞ্জলি, ছেলেটি আত্মগোপন করেছিল, একলা ঘরে সারাদিন থাকত, খুব স্বাভাবিক যে সময় কাটানোর জন্য ছবি আঁকত। সেই ছবিগুলো ট্রাঙ্কে রাখা ছিল, কিন্তু হঠাৎ মধ্যরাতে বাবা নিয়ে চলে যাওয়ায় সেগুলো সঙ্গে নিতে পারেনি। নিশ্চয়ই ভেবেছিল পরে এসে নিয়ে যাবে। বাড়ির লোকেরাও ট্রাঙ্কটা খোলেনি, ছবিগুলো ভেতরেই থেকে গেছে। কিন্তু এখন যদি অভিক মুখার্জির অরিজিনাল পেইন্টিং কেউ বাজারে আনতে পারে, তাহলে তার কত দাম হবে আন্দাজ করতে পারছো? কিন্তু সাংঘাতিক ব্যাপার। তোমার কি মনে হচ্ছে ওই জন্যই ট্রাঙ্কটা চুরি হয়েছিল? কিন্তু ছবিগুলো যে ওখানে আছে সেটা ছোটার বাড়ির লোক ছাড়া অন্য কেউ জানবে কি করে? ছোটারাও তো জানতো বলে মনে হচ্ছে না। অঞ্জলি, আমি নিশ্চিত যে ছবিগুলোর জন্যই ট্রাঙ্কটা চুরি হয়েছে। ট্রাঙ্কটার পাশে আমি একটা তুলি কুড়িয়ে পেয়েছিলাম। গড়িয়াহাটে কুমার্স কনসার্ন বলে একটা দোকান আছে, তারা ছবি আঁকার জিনিসপত্র বিক্রি করে। সেখানে গিয়ে তুলিটা দেখাতে ওরা বলল যে সেটা বেশ দামি বিদেশি তুলি, আর্টিস্টরা ব্যবহার করে। তবে জিনিসটা পুরনো, ইদানিং ওই কোম্পানির তুলি আর ব্যবহার হয় না। ট্রাঙ্কে হয়তো রঙের কৌটোও ছিল, চোর সেগুলো বগল দাবা করেছে। একটা জিনিস নিশ্চিত অঞ্জলি, চুরিটা যে করেছে সে ছবি চেনে, সব জেনে বুঝেই চুরিটা করেছে। এখন তাহলে ছোটাকে সবকিছু বলবে তো? না, এখনই বলবো না। তুমি যে কথাটা বললে সেটা তো ঠিকই, ছবিগুলো যে ওখানে আছে সেটা জানার সম্ভাবনা আর চুরি করার সুযোগ দুটোই ছোটা আর ছোটার বউয়েরই সব থেকে বেশি। ছবিগুলোর কথা যে ওরা আদৌ জানতো না সেটা ওদের মুখের কথা, কোনো প্রমাণ তো নেই। কিন্তু খামোখা নিজের জিনিস নিজে চুরি করে চোর ধরার জন্য তোমাকে ডেকে নিয়ে যাবে কেন? খুব সহজ, ছবিগুলো যদি ওদের পারিবারিক সম্পত্তি বলে ধরে নেওয়া যায়, তাহলে ছবি বিক্রির টাকার ভাগ তো ছোটার দাদা এবং মাসিমাও পাবেন। সেক্ষেত্রে চুরি হয়েছে বলে রটিয়ে দিলে পর লুকিয়ে বিক্রি করলে পুরোটাই ছোটার লাভ। আমাকে ডাকলে পরবর্তী সময় যদি কোনোভাবে কথাটা জানাজানি হয়, তাহলে চুরি যে সত্যিই হয়েছিল তার একেবারে অকাট্য প্রমাণও থাকবে। দিগন্তর কথাটা শুনে মুখটা একটু গোমসা মতো করে অঞ্জলিকে চুপ করে থাকতে দেখে দিগন্ত বলল, কথাটা তোমার পছন্দ হচ্ছে না বুঝতে পারছি, কারণ ছোটা আমাদের বন্ধু। কিন্তু গোয়েন্দাগিরি করার সময় আমাকে তো সব অপশন খোলা রাখতে হবে অঞ্জলি। যদিও আমার নিজের ধারণা এক্ষেত্রে ছোটার পক্ষে কাজটা করা কঠিন। আমি তো ওকে ছোটবেলা থেকে চিনি। ছবি সম্বন্ধে স্কুলের ড্রয়িং ক্লাস ছাড়া আর বিশেষ কোনো ধারণাই ওর নেই, কিন্তু তবু আটঘাট বেঁধে এগোনোই ভালো। মীনাক্ষী দিব্যি মুচমুচে পনির পাকোড়া বানিয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দেওয়া, সঙ্গে গরম কফি। কিন্তু মাথার ভেতরটা নানান রকম চিন্তায় এমন ঠাস বুনোট হয়ে আছে যে কোনো কিছুতেই যেন তেমন স্বাদ পাচ্ছিল না দিগন্ত। তবে মুখ দেখে সেটা বোঝার উপায় নেই। সোফায় আরাম করে বসে কফির কাপে একটা লম্বা চুমুক দিয়ে নিজের নোটবুকটা খুলে দিগন্ত বলল, ছোটা, খুব ভালো করে ভেবে বলতো, সেদিন তোরা ওই বাড়িতে তালা লাগিয়ে চলে আসার পর, মানে ট্রাঙ্কটা ঠিক জায়গাতে আছে শেষবার দেখার পর, আর কে কে ওখানে গেছিল? দেখ, ভেতরে ঢুকতে হলে চাবি লাগবে। যদি ধরে নি নকল চাবি নেই, তাহলে আসল চাবিটাই নিয়ে যাওয়া হয়েছিল। তাই কে কে চাবি নিয়ে ও বাড়িতে ঢুকেছিল সেটা প্রথমে জানা দরকার। বেশ, এক এক করে বলছি। জিনিসপত্র গুছিয়ে আমি আর বাদল বেরিয়েছি একদম শেষে। বাদল আবার মোবাইলটা ফেলে এসেছিল, সেটা নিল। বাদলকে? আমাদের পাড়ারই ছেলে, পাশের গলিতে থাকে। বাড়ি বদলানোর হ্যাপা সামলানোর জন্য ওকে ডেকে নিয়েছিলাম। দরজায় তালা কে লাগিয়েছিল? আমি তালা লাগিয়েছিলাম, চাবিও আমার কাছেই ছিল। বাদল বাইকের পেছনে উঠলো, আমি চালিয়ে নিয়ে এলাম। আচ্ছা বেশ, তারপর? তারপর তো চাবি আমি বাড়িতে রেখে দিয়েছিলাম। বিকেলে ওই ধর 4:30 হবে, সুব্রত দা মানে আমাদের প্রমোটার এলো। আমরা তখন চা খাচ্ছিলাম। বলল চাবিটা দে, মিস্ত্রিকে কয়েকটা জিনিস দেখাতে হবে। মীনাক্ষী চা খেয়ে যেতে বললো, কিন্তু বসলো না। বলল মিস্ত্রি বাইকে বসে আছে, তাই চাবিটা নিয়ে চলে গেল। কতক্ষণ পরে চাবিটা ফেরত দিয়ে গেল? তা 45 মিনিট হবে। আমি পাম্প চালাতে নিচে গিয়েছিলাম, আমার হাতেই চাবিটা দিল। মিস্ত্রি কি তখনও সঙ্গে ছিল? না, মিস্ত্রি ছিল না। সুব্রতদা চাবিটা দিয়ে বেরিয়ে যাওয়ার পর আমি দেখলাম গেটটা খোলা রয়েছে, তাই লাগাতে গেছিলাম। বাইকটা তখন বেরিয়ে যাচ্ছে। সুব্রতদা একাই ছিল। কিন্তু তুই এত সব জানতে চাইছিস কেন বলতো দিনু?
পরে বলবো, আগে নিজে আরো একটু নিশ্চিত হয়নি। প্রমোটারের পর আর কে চাবি নিয়েছিল? বাবানের স্যার এসেছিলেন 6টা নাগাদ। মীনাক্ষী ওর হাতে চাবি দিয়ে দুজনকে ও বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তার মানে স্যার যতক্ষণ ও বাড়িতে ছিলেন বাবানও ততক্ষণ ওনার সঙ্গে ছিল? হ্যাঁ, তা তো ছিলই। ছোটা, বাবানকে একবার জিজ্ঞেস করতো পড়ানোর ফাঁকে স্যার ট্রাঙ্ক নিয়ে কিছু করছিলেন কিনা। জিজ্ঞাসা করেছিলাম রে, তুই সেদিন যখন আমার কাছে জানতে চাইলি ও বাড়িতে আর কে কে গেছিল, তখনই বাড়ি ফিরে জানতে চেয়েছিলাম, কিন্তু ও বলল যে স্যার ট্রাঙ্কে হাতই দেয়নি। স্যার কি ওকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় চাবিটাও ফেরত দিয়ে গেছিলেন? কথাবার্তার মধ্যে মীনাক্ষীও এক কাপ কফি নিয়ে বসেছে। ছোটা কিছু বলার আগেই সে বলল, না দিনুদা, স্যার মানে অনুপম সেদিন বাবানকে সিঁড়ির মুখে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল। ওর মায়ের ব্লাড রিপোর্ট নিতে হবে, ল্যাব বন্ধ হয়ে যাবে বলে তাড়া ছিল ওর। আধ ঘন্টা পরে এসে চাবিটা ফেরত দিয়ে গেল। কথাটা শুনেই চোখের দৃষ্টি সতর্ক হয়ে গেল দিগন্তর। ব্লাড রিপোর্ট কোথা থেকে আনতে গেছিল জানো? তা তো বলতে পারবো না, তবে মনে হয় নির্ণয় থেকেই হবে। জানো তো, এই অঞ্চলের ওটাই তো সব থেকে ভালো ডায়াগনস্টিক সেন্টার। বাবানের হাতেও চাবিটা দেয়নি? না, সেটা আমি বারণ করেছিলাম। যা ছটপটে ছেলে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কোথায় চাবি ফেলে দেবে তার কোনো ঠিক নেই। অনুপম বাবানকে কখন নামিয়ে দিয়ে গেল তোমার মনে আছে? তা আছে, তখন ঠিক 7:30। ওই মিষ্টি মৌরি সিরিয়ালটা শেষ হয়েছিল বলে আমি চা করতে উঠেছিলাম। অনুপমের ব্যাকগ্রাউন্ড একটু বলতো ছোটা। ব্যাকগ্রাউন্ড তেমন কিছু না, দীনেশনগরে থাকে, এবছর MA পরীক্ষা দেবে, ইংলিশ অনার্স। পড়াশোনায় ভালোই, 1 বছর হলো বাবানকে পড়াচ্ছে, ভালো পড়ায়। তাছাড়া ছেলেটি খুবই ভদ্র। আমার এক বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়েছিল, কখনো খারাপ কিছু মনে হয়নি। অনুপমের পর আর কেউ সেদিন রাতে ও বাড়ি যায়নি? আরো 2 জন গিয়েছিল। প্রথম জনের কথা ও জানে না, সে হলো আমার বোন তিতলি। আমার বাপের বাড়ি তো জানোই, 2 গলি পরে। তিতলি সন্ধেবেলায় সেদিন আমার কাছে এসেছিল। ওর আবার খুব গাছপালার শখ। 2 গাছের চারা ওর জন্য আনা হয়েছিল, সেগুলো আর এখানে নিয়ে আসেনি, ওই সামনের ঘরটায় রাখা ছিল, সেই 2 নেবার জন্য গিয়েছিল। চারা নিয়ে তোমাকে চাবিটা দিয়ে গেছিল? হ্যাঁ তো, একটু পরেই দিয়ে গেল। তবে আর ওপরে ওঠেনি, নিচ থেকে ডাকলো, ওই ঠিকে কাজের মেয়েটা ছিল, ও গিয়ে নিয়ে এলো। চারাগুলো নিয়ে গেল কিভাবে? একটা বড় বিগ শপার এনেছিল নিয়ে যাওয়ার জন্য। একটা কথা জিজ্ঞেস করছি মীনাক্ষী, কিছু মনে করো না। তিতলি যখন চাবি নেওয়ার জন্য ডাকলো তখন তুমি নিশ্চয়ই বারান্দায় গিয়ে ওর সঙ্গে কথা বলেছিলে? হ্যাঁ, বলেছিলাম তো। ওর হাতে বিগ শপার ছাড়া আর কিছু কি ছিল? না, আর তো কিছু ছিল না। তবে ব্যাগের ভিতরে গোল করে পাকানো কিছু একটা ছিল, ওই ড্রয়িং শিট রোল করে রাখলে যেমন হয় ওরকম। কিন্তু কেন বলুন তো দিনুদা, এত কথা জানতে চাইছেন কেন? তোমার বোন কি পড়াশোনা করছে? না না, মেয়েটা তো করলোই না। বিএ পাশ করে এখন ওই দৈনিক বার্তায় চাকরি করছে। সেও হয়ে গেল বছরখানেক। আচ্ছা, আর দ্বিতীয় জনটি কে শুনি? আপনার বন্ধু নিজে। আমি আবার কখন গেলাম? ওমা, খাওয়া দাওয়ার পর তুমি একবার চাবিটা নিয়ে বেরোলে না, বললে আলোগুলো সব নেভানো হয়ে গেছে কিনা একবার দেখে আসি। হ্যাঁ, কিন্তু আমি তো আর বাড়িতে ঢুকিনি, বাইরে থেকে দেখলাম অন্ধকার, তখন ঘুরে চলে এলাম। আসলে এত বছরের স্মৃতি তো, বড্ড মন খারাপ লাগছিল। ছোটা, তোর সুব্রতদা আর অনুপমের সঙ্গে কিন্তু আমি আলাদা করে কথা বলবো, সম্ভব হলে বাড়িতে গিয়ে। আর মীনাক্ষী, প্রয়োজন হলে তোমার বোনের সঙ্গে। বাই দ্য ওয়ে, তোমার বোনের পুরো নামটা কি? এনাক্ষী দত্ত। দৈনিক বার্তায় তোমার বন্ধু পারমিতা কাজ করে না? খাটে বসে এক মনে একটা ম্যাগাজিন পড়ছিল অঞ্জলি। দিগন্তর কথায় একটু অবাক হয়ে বলে, হ্যাঁ করে তো। ওকে একটু জিজ্ঞেস করো তো ওদের ওখানে এনাক্ষী দত্ত বলে কেউ কাজ করে কিনা। যদি করে তাহলে কি কাজ, কিরকম মেয়ে, মানে খানিকটা ডিটেল আর কি। একবার ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে মোবাইলের বোতাম টেপে অঞ্জলি। মিনিট 5 পারমিতার সঙ্গে কথাবার্তার পর ফোন অফ করে বলে, এনাক্ষী দত্ত প্রায় বছরখানেক দৈনিক বার্তায় কাজ করছে। কাজের মেয়ে, যদিও একটু নাকি ওপর চালাক ধরনের, সবকিছুতে আগ বাড়িয়ে কথা বলা অভ্যেস। তবে PR মানে পাবলিক রিলেশন খুব ভালো, তাই দ্রুত উন্নতি করেছে। ওর কাজটা কি, রিপোর্টিং নাকি ডেস্ক জব? দুটোই বলতে পারো। পারমিতা বলল ও আর্টের পাতায় কাজ করে, মানে নানা রকম কালচারাল প্রোগ্রাম দেখে এসে তার রিভিউ লেখে, ছবির এক্সিবিশন কভার করে। দাঁড়াও, ছবি মানে পেইন্টিং এক্সিবিশন? হ্যাঁ, কলকাতায় বিভিন্ন গ্যালারিগুলোতে যেসব পেইন্টিং এক্সিবিশন হয় সেগুলো কভার করে। পারমিতা বলছিল ওর নাকি ছবি সেন্স যথেষ্ট ভালো। কিন্তু কি ব্যাপার বলো তো, তুমি হঠাৎ এনাক্ষী সম্বন্ধে এত কিছু জানতে চাইছো? দিগন্ত ততক্ষণে দ্রুত নিজের স্মার্টফোনে দৈনিক বার্তার ওয়েব পেজ খুলে আর্টের পাতায় চলে গেছে।
গোল্ড গ্যালারির একটা প্রদর্শনী নিয়ে এনাক্ষী দত্তর লেখা বেরিয়েছে। বেশ ডিটেল লেখা, বোঝাই যায় লেখিকার পেন্টিং নিয়ে পড়াশোনা আছে। লেখাটায় চোখ বুলিয়ে নিয়ে অঞ্জলির দিকে তাকায় দিগন্ত। এই এনাক্ষী দত্ত হলো ছোটার শালি, মানে মীনাক্ষীর ছোট বোন। ওদের পাড়াতেই থাকে। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় দিদির বাড়িতে তার যথেষ্ট যাতায়াত আছে। ট্রাঙ্কের ভেতরের ছবিগুলো যদিও দেখে থাকে, তাহলে সেগুলোকে অভিক এম এর ছবি বলে চেনা ওর পক্ষে খুব কঠিন নয়। ছবির দামটাও ও খুব সহজেই আন্দাজ করতে পারবে। কিন্তু ও যদি ট্রাঙ্ক থেকে ছবিগুলো বার করতে যায়, তাহলে তো অন্যরা দেখে ফেলবে। তার কোনো সম্ভাবনা নেই, কারণ ও সন্ধেবেলা দিদির কাছ থেকে চাবি নিয়ে একলাই ওই বাড়িতে গেছিল। সেই সময় ছবিগুলো ট্রাঙ্ক থেকে বের করে নেওয়া কোনো ব্যাপারই নয়। তাহলে কি মীনাক্ষী ছবিগুলো নিয়েছে? দুটো খটকা আছে অঞ্জলি। প্রথমত, ও ছবিগুলো বার করে নিয়ে ট্রাঙ্কটাকে বাইরে ফেলে রেখে গেল কেন? ট্রাঙ্কটা যদি ঠিক জায়গায় থাকতো তাহলে তো কারোর কোনো সন্দেহই হতো না। দ্বিতীয়ত, ছবিগুলো দেখলো কিভাবে? ওই ট্রাঙ্কটা যে বহুদিন খোলা হয়নি সেটা ছোটার মা আর বউ দুজনেই বলছে। সেক্ষেত্রে যে ওই বাড়িতে থাকে না, তার পক্ষে ট্রাঙ্ক খুলে তার ভেতরে কি আছে দেখাটা বেশ অস্বাভাবিক। একটা পুরনো লটঝরে ট্রাঙ্ক খুলে দেখতে যাবেই বা কেন? এইখানে অঞ্জলি একটা ফাঁক থেকে যাচ্ছে। ছোটার প্রমোটার সুব্রত সরখেলের বাড়ি মুকুন্দপুরে। বেশ বড় 3 তলা বাড়ি, সঙ্গে অনেকখানি বাগান। উঁচু গ্রিলের গেটে তালা লাগানো, তবে গেটের বাইরে দেওয়ালে কলিং বেল লাগানো আছে। ও বাবা, তোর প্রমোটার তো মনে হচ্ছে রীতিমতো বড়লোক মানুষ। হ্যাঁ, তা বলতে পারিস। যাদবপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর প্রথম কিছুদিন চাকরি করেছিল, তারপর নিজের ব্যবসা শুরু করেছে। সুনাম আছে। বাড়ির ডিজাইন ভালো, বিল্ডিং মেটেরিয়ালে জালিয়াতি করে না, তাই ডিমান্ডও সাংঘাতিক। আমাদের এলাকায় তো প্রায় সব ফ্ল্যাটই সুব্রতদার করা, তাই বুঝতেই পারছিস নিচের ব্যাংক ব্যালেন্সও চড়চড়িয়ে বেড়েছে। কথা বলতে বলতেই কলিং বেলে হাত ছুঁয়েছিল ছোটা। ভেতরে বেলটা বাজার শব্দ হতেই গলাটা একটু নামিয়ে বলল, আমি মোটামুটি ব্যাপারটা সুব্রতদাকে বলে রেখেছি, তবে তুই একটু বুঝে শুনে কথা বলিস। লোকটার খানিকটা গেরাম ভারী ব্যাপার আছে। এখন বিগড়ে গেলে মানে আমি আবার বিপদে পড়ে যাব। একজন মাঝবয়সী লোক দুজনকে নিয়ে গিয়ে দোতলার ড্রয়িং রুমে বসালো। বোঝাই যাচ্ছে বাড়ির একতলাটা ভদ্রলোকের অফিস, সেখানেও একটা বসার ব্যবস্থা আছে। কিন্তু ছোটা যেহেতু বন্ধুর ভাই, তাই তার জন্য দোতলায় বসার ব্যবস্থা। বসার পর একজন কাজের মহিলা এসে দুটো কাঁচের গ্লাসে জল দিয়ে চা খাবে কিনা জিজ্ঞাসাও করে গেল। ভারী নরম সোফায় বসে ঘরটাকে ভালো করে দেখছিল দিগন্ত। ভদ্রলোকের পয়সা আছে নিশ্চিত, কিন্তু সঙ্গে রুচিও আছে। ঘরটা সুন্দর করে সাজানো। সোফার কাভার, দেওয়াল আর পর্দার রং সুন্দর করে মেলানো। দেওয়ালের ছবি, কাঁচের তাকে ছোটখাটো শো পিস, কোনায় টবে পাতাবাহার, সব মিলিয়ে বাহুল্য নেই, কিন্তু বেশ একটা আকর্ষণীয় আরামদায়ক পরিবেশ। একপাশে রাখা একটা লম্বা স্ট্যান্ড ল্যাম্পের আলো সেই আকর্ষণে একটা বাড়তি মাত্রা যোগ করেছে। দিগন্ত গ্লাসের জলটা এক চুমুকে শেষ করে টেবিলে রেখে সবে হাত ঘড়িটা দেখতে যাচ্ছে, এমন সময় সুব্রত সরখেল ঘরে ঢুকলেন। লম্বা পেটানো চেহারা, হাতের কবজি চওড়া। একসময় চুল ঘন থাকলেও এখন উঠে কপাল বেশ খানিকটা চওড়া হয়ে গেছে। চওড়া কপালের নিচে খাড়া নাক আর চাপা ঠোঁটের জন্য মুখে একটা উন্নাসিক ভাব এসে পড়েছে। পাজামা পাঞ্জাবির সঙ্গে গায়ে শাল জড়ানো। সরি, আমার একটু দেরি হয়ে গেল। ছোটা তোদের চায়ের কথা বলেছে তো? হ্যাঁ। আপনি কি শীতের দিনেও এরকম সন্ধ্যের পরে স্নান করেন? হ্যাঁ, আসলে সাইট থেকে ফিরে একবার স্নান না করলে আমার চলে না, তাই। কিন্তু আমি স্নান করে এলাম সেটা আপনি জানলেন কি করে? প্রথমত, সাবানের একটা হালকা সুগন্ধ আপনি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই পেয়েছি। তাছাড়া চপ্পলটা এখনো পুরোপুরি শুকোয়নি বলে ঘরে ঢোকার সময় একটু স্লিপ করে গেছিল। আপনি অবশ্য দরজাটা ধরে সামলে নিলেন, কিন্তু একটু সাবধান হবেন। এই পোর্সেলিন টাইলসগুলো জল পড়লে মারাত্মক। বাবা, আপনার তো দেখছি সাংঘাতিক চোখ। আলাপ করিয়ে দিই সুব্রতদা, এই হচ্ছে আমার বন্ধু দিগন্ত দেব। এর কথাই তোমাকে বলেছিলাম। আমার ট্রাঙ্ক চুরির ঘটনাটা নিয়ে আসলে ওই একটু খোঁজ খবর করছে। ও, ইনি হচ্ছেন সেই গোয়েন্দা?
তা সত্যান্বেষী ব্যোমকেশের মতো শুধু গোয়েন্দাগিরিতেই পেট ভরে, নাকি অন্য কিছু করা হয়? আমি কলেজে পড়াই, গোয়েন্দাগিরিটা নেহাতি শখ বলতে পারেন। সে যাই হোক, আপনার শখ না পেশা তা নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আশা করি এর মধ্যে পুলিশ টুলিশের ব্যাপার নেই। তাহলে কিন্তু আমি নিজে কথা বলবো না, আমার উকিল কথা বলবে। না না, এর মধ্যে পুলিশের কোনো ব্যাপারই নেই। আমি শুধু আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করব। সে আপনি করতেই পারেন, যদিও কেন করবেন জানি না। ছোটার ট্রাঙ্ক চুরি গেছে, তা আমি কি করতে পারি? আমি তো আর লোহা লক্করের ব্যবসা করি না যে পুরনো ট্রাঙ্ক চুরি করে বেচে দেব। তাছাড়া সামান্য একটা ট্রাঙ্ক নিয়ে এত মাথা ব্যথাই বা কেন, তাও তো বুঝি না। তার মধ্যেও কি কোনো গুপ্তধন ছিল নাকি? গুপ্তধনের সন্ধান এখনো পাইনি, তবে সামান্য দু একটা খটকা লাগছে, সেটা একটু পরিষ্কার করে নিতে চাই। বেশ, ঠিক আছে। কি জানতে চান বলুন, যতটা জানি নিশ্চয়ই আপনাকে বলবো। আপনি সেদিন বিকেল নাগাদ ছোটাদের ফ্ল্যাট থেকে চাবিটা নিয়ে পুরনো বাড়িতে গেছিলেন কেন? ভেরি সিম্পল রিজন। তখন ওই প্রজেক্টের যে হেড মিস্ত্রি সুলেমান, সে এসেছিল। ওকে নিয়ে গেছিলাম বাড়িটা একবার দেখাতে। কাজ শুরুর আগে এটা দরকার হয়। তাছাড়া শান্তনুদের বাড়ির দুটো দরজা আর জানলার পাল্লাগুলো সেগুন কাঠের তৈরি, সেগুলোকে আলাদাভাবে রাখা হবে ঠিক হয়েছিল। এই সব খুঁটিনাটি রেখে নিতেই গেছিলাম। কতক্ষণ ছিলেন ওখানে? স্টপ ওয়াচ সঙ্গে ছিল না, তবে মোটামুটি ধরে নেওয়া যায় আধ ঘন্টা। আপনি আর সুলেমান কি একসঙ্গে ওই বাড়ি থেকে বেরিয়েছিলেন? হ্যাঁ, একসঙ্গেই ছিলাম। কিন্তু আপনি যখন চাবি দিতে ছোটার ফ্ল্যাটে গেছিলেন তখন তো সুলেমান আপনার সঙ্গে ছিল না। আসলে তখন তো বুঝিনি চুরির দায়ে ধরা পড়তে হবে, তাই সুলেমানের সঙ্গে জোর বেঁধেছিলাম কিনা মনে রাখারও প্রয়োজন মনে করিনি। আপনার কথা শুনে মনে পড়ল, সুলেমান আগেই বেরিয়ে গিয়েছিল। আমি মিনিট 10 পরে তালা লাগিয়ে বেরিয়েছিলাম। কারণটা জানতে পারি? নিশ্চয়ই। আমার তো গোপন করার মতো কিছু নেই। একটা জরুরি ফোন এসেছিল, কথা বলছিলাম, তাই দেরি হয়েছিল। সেই সময় ট্রাঙ্কটা কি যথাস্থানে ছিল? ট্রাঙ্কের ভিতর 7 রাজার ধন আছে তখন তো জানা ছিল না, তাই খেয়াল করিনি। আর কিছু আপনার জিজ্ঞাসা আছে? কাজের মহিলা ইতিমধ্যে বেশ পাতলা চিনেমাটির কাপে 2 কাপ চা সামনে সেন্টার টেবিলে রেখে গেছেন। দিগন্ত কাপটা তুলে নিয়ে একটা আলতো চুমুক দিয়ে বলল, না, জিজ্ঞাসা আর কিছু নেই, তবে দুটো কথা বলার আছে। প্রথমত, আপনার চাটি ভারী ভালো। এত চমৎকার সুগন্ধি দার্জিলিং টি সচরাচর পাওয়া যায় না। আর দ্বিতীয়ত, আপনার এই ঘরের অন্দর সজ্জাটি খুব সুন্দর। এটা দেখলে আপনার রুচির প্রশংসা না করে পারা যায় না। চা আমার ভালো না হলে চলে না। কলেজ স্ট্রিট মার্কেটের একটা বিশেষ দোকান থেকে আনাই। তবে ঘর সাজানোয় আমার কোনো কৃতিত্ব নেই। ওটা যিনি ইন্টেরিয়ার ডেকোরেশন করেছেন তার আর আমার গিন্নির হাত যশ। আমার মিস্ত্রি মজুর খাটানো অভ্যেস, ওসব সূক্ষ্ম জিনিস বুঝি না। আচ্ছা, আজ আমার একটু ছেলে মেয়েকে নিয়ে বেরোনোর কথা আছে। স্পষ্ট ইঙ্গিত। এরপর আর বসার প্রশ্নই নেই। দিগন্ত সোফা থেকে উঠে দাঁড়ায়। আমরাও তাহলে এখন আসি। নমস্কার। প্রয়োজন হলে আরো 2-1 হয়তো বিরক্ত করতে পারি। ছোটা এগিয়ে গিয়েছিল। দিগন্ত দরজা পর্যন্ত গিয়েও হঠাৎ করে ফিরে দাঁড়িয়ে উল্টো দিকে দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে আঙুল তুলে বলল, আচ্ছা, এই ছবিটা যেন কার? মানে ওটা ভ্যান গোর স্টারি নাইটের প্রিন্ট। রাইট, মনে পড়ছিল না। থ্যাংক ইউ। সুব্রত সরখেলের কথায় মাথা নাড়ে দিগন্ত। গাড়িতে ওঠার পর ছোটা জিজ্ঞেস করে, কিরকম বুঝলি? ইন্টারেস্টিং লোক, সেলফ মেড মনে হয়। তাই একটা বেশ উন্নাসিক অহংকারী ভাব আছে, কিন্তু আবার নিজস্ব পছন্দ কিংবা ভালো লাগাগুলো গোপন রাখতে চায়। মিস্ত্রি মজুর খাটানো লোক অত সহজে ভ্যান গোর ছবির নাম বলতে পারে না রে। আর ঘরটাও নিজের পছন্দ মতোই সাজিয়েছে, কিন্তু সেটা আমার মতো অচেনা লোককে বলবে না। তোর কি মনে হয় সুব্রতদা ট্রাঙ্কটা সরিয়েছে? আচ্ছা, তোর কি মনে হয় ছোটা, ট্রাঙ্কের ভেতর কি থাকলে সুব্রতদা সেটা সরাতে পারেন? তা জানি না বাপু, আমার কিছু মনেও হয় না। এতকাল ধরে ট্রাঙ্কটা ঘরে পড়েছিল, কারোর কিছু মনেই হয়নি। সেদিনও তো মীনাক্ষীরা বাক্স প্যাটরা সব খুলে টুলে দেখছিল, তখনও কিছু পাওয়া যায়নি। হঠাৎ ট্রাঙ্কের ভেতর এমন কি এসে ঢুকলো যে ট্রাঙ্কটা চুরি করতে হলো, সেটাই আমার মাথায় ঢুকছে না। আমিও তো সেটাই খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আচ্ছা, সেদিন রাতে তুই যখন আবার ও বাড়িতে গেলি তখন আশেপাশে চেনা কাউকে দেখিসনি তো? না, সেরকম কাউকে দেখেছি বলে তো মনে পড়ছে না। আমি অবশ্য বেশিক্ষণ দাঁড়াইনি, বাইরে থেকে দেখেই চলে এসেছিলাম। আসলে ওই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি, দাদাদের সঙ্গে খেলেছি, বাগানে বাবা সাইকেল চালাতে শিখিয়েছে, সেসব মনে পড়ে যাচ্ছিল আর কি। কতক্ষণ ছিলি ওখানে?
ওই তো টেলিভিশনে 9টার নিউজ যখন শুরু হলো তখন বাড়ি থেকে বেরোলাম, ফিরছি যখন তখন খবর শেষ হয়ে বিজ্ঞাপন দেখাচ্ছে। ও বাবা, তার মানে তো প্রায় 8 ঘন্টা। অতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রইলি? দূর, আমি কি পাগল নাকি? মিনিট 5 ওখানে ছিলাম, তারপর হাঁটতে হাঁটতে মোড়ের মাথায় এলাম, কানাইয়ের দোকান থেকে মিঠা পাতা পান কিনলাম, 2-4টে কথাও হলো, তারপর আবার ফিরতি পথ ধরলাম। কানাইয়ের দোকানটা আবার কোথায় রে? ওই তো আমাদের মোড়ের মাথায় ডান দিকে। হেব্বি মিঠা পাতা পান বানায়, এলাচ, মৌরি আর চমন বাহার দিয়ে। মুখে দিলে মনটা ভালো হয়ে যায়। তোকে একদিন খাওয়াবো দিনু। Sunday Suspense. সানডে সাসপেন্সে আজ শুনছেন দীপান্বিতা রায়ের গল্প লুকোনো ট্রাঙ্ক। কলেজ প্রফেসর এবং শখের গোয়েন্দা দিগন্তর বন্ধু শান্তনুর বাড়িতে চুরি হয়। চোর বাড়ি থেকে একটি ট্রাঙ্ক বার করে, কিন্তু তারপর সেটা বাড়ির বাইরেই ফেলে যায়। ট্রাঙ্কের ভেতরে একটি ছবি পাওয়া যায়। জানা যায় সেটি এখন বিখ্যাত শিল্পী অভিক মুখার্জির ছবি। দিগন্ত সন্দেহ হয় অভিক মুখার্জির আঁকা কিছু ছবি নিশ্চয়ই ট্রাঙ্কের ভেতরে ছিল এবং চোর সেই ছবিগুলোই নিয়ে গেছে। তারপর ছোটা মনে হচ্ছে না এটার সঙ্গে কোনোভাবে যুক্ত, বুঝলে? বসার ঘরে সোফায় বসে টেলিভিশনে একটা পুরনো ইংরেজি ছবি দেখছিল অঞ্জলি। দিগন্তর কথা শুনে ভলিউমটা কমিয়ে ঘুরে বসল। কি করে বুঝলে? ওর সঙ্গে কথা বলে। ছোটাও ওই বাড়িতে যাবে বলে চাবি নিয়ে একাই বেরিয়েছিল সেদিন রাতে। যদিও ছোটার বক্তব্য সে ভেতরে যায়নি, বাইরে থেকে ঘুরে চলে এসেছিল। আমাকে ছোটা বলল সেদিন বাড়ির সামনে মিনিট 5 দাঁড়িয়ে থেকে ও কানাইয়ের দোকানে পান কিনতে যায়। প্রণয়ের সঙ্গে কথা বলে কানাইকে জেরা করেছি। ছোটার বক্তব্যের সঙ্গে ওর কথার কোনো গরমিল নেই। কানাই এটাও বলেছে যে ছোটা দোকানে এসেছিল খালি হাতে। তার মানে নিশ্চয়ই ছবিগুলো তখন তার কাছে ছিল না। তবে যদি বাড়ি ফেরার সময় ছবিগুলো নিয়ে যায় তাহলে... দিগন্তর ভাব দেখে অঞ্জলি স্পষ্ট বুঝতে পারে সে আবার চিন্তার মধ্যে ডুবে যাচ্ছে। দীনেশনগরে অনুপমদের বাড়িটা বড় রাস্তা থেকে একটু ভেতরে ঢুকে। ছিমছাম দোতলা বাড়ি। একতলার বাগান থেকে একটা হালকা বেগুনি রঙের ফুলে ভরা লতা উঠেছে দোতলার বারান্দা পর্যন্ত। ছোটা কথা বলে রেখেছে অনুপম বাড়িতেই ছিল। নিজের ঘরে নিয়ে গিয়ে বসালো দুজনকে। ভালো করে চারপাশটা লক্ষ্য করছিল দিগন্ত। পাইন কাঠের আসবাব, শান্তিনিকেতনী চাদরে ঢাকা নিচু খাট, টেবিলে বইপত্র, সব মিলিয়ে একজন পরিচ্ছন্ন রুচির ছাত্রের ঘর। অনুপমের চেহারাতেও একটা বেশ শান্ত পড়ুয়া ভাব আছে। শান্তনুদা আমাকে বলেছেন যে আপনারা আসবেন, কিন্তু কি ব্যাপারে সেটা জানি না। তোমাকে তুমিই বলছি। আসলে কলেজে পড়াই তো, তোমার বয়সী ছেলেদের সঙ্গেই সারাক্ষণ ওঠা বসা, তাই অভ্যেসটা খারাপ হয়ে গেছে। ছোটা মানে শান্তনু তোমাকে কিছু বলেনি, কারণ আমি বারণ করেছিলাম। আসলে বাড়ি বদলানোর দিন ছোটাদের বাড়ি থেকে একটা ট্রাঙ্ক চুরি যায়। ট্রাঙ্কটা পাওয়া গেছে, কিন্তু সম্ভবত ভেতরের কিছু জিনিস মিসিং। সম্ভবত বলছি এই কারণে যে ভেতরে কি ছিল সেটা নিয়ে আমি এখনো নিশ্চিত নই। তবে ট্রাঙ্কটা যে তালাবন্ধ ঘরের ভেতর থেকে বাইরে আনা হয়েছিল সেটা স্পষ্ট। ঘরের তালা কিন্তু ভাঙা হয়নি। তাহলে ট্রাঙ্কটা বাইরে এলো কিভাবে? এই প্রশ্নের জবাব খুঁজতে যারা সেদিন ওই বাড়িতে চাবি নিয়ে গেছিল তাদের সবার সঙ্গেই আমি কথা বলছি, আর তাদের মধ্যে তুমিও আছো। আপনি কি গোয়েন্দা? বলতে পারো, শখের গোয়েন্দা। তবে এখনো পর্যন্ত বেশ কয়েকটা জটিল কেস সলভ করেছি। ছোটার কেসটাও ইন্টারেস্টিং মনে হচ্ছে। আচ্ছা, তুমি তো সেদিন বাবানকে পড়াতে ওই বাড়িতে গেছিলে, তাই তো? হ্যাঁ, গেছিলাম। ওখানে বসেই পড়িয়েছি, কিন্তু ট্রাঙ্কের ব্যাপারে আমি কিছু জানি না। ইনফ্যাক্ট ট্রাঙ্ক যে ছিল সেটাই আমি মনে করতে পারছি না। সেদিন তো ওখানে আসবাবপত্র কিছু ছিল না। বাবানকে কোথায় বসে পড়ালে? বৌদি বলে দিয়েছিলেন একটা মাদুর রাখা আছে, সেটাই পেতে বসেছিলাম। পড়ানো হয়ে গেলে চাবি বন্ধ করে চলে এসেছিলাম। বাবানকে যখন বাড়ি পৌঁছে দিলে তখন চাবিটাও ফেরত দিয়েছিলে? না, তখন ওপরে উঠিনি। আসলে মায়ের একটা ব্লাড রিপোর্ট আনার ছিল। ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়ে যাবে, তাই রিপোর্টটা নিয়ে গেছিলাম। মায়ের কি শরীর খারাপ? মায়ের সুগার আছে, মাঝে মধ্যেই ব্লাড টেস্ট করতে হয়। কোথায় টেস্ট করাও? আমাদের এখানে নির্ণয় বলে একটা প্যাথোলজিক্যাল ল্যাব আছে, ওখানেই। রিপোর্ট নিয়েছিলে? হ্যাঁ, নিয়ে তারপর চাবিটা বৌদিকে দিয়ে এসেছিলাম। রিপোর্টটা আমাকে দেখানো যাবে?
অনুপম ঘাড় নেড়ে উঠে পাশের ঘরে চলে যায়। একটু পরে একটা খাম হাতে নিয়ে এসে দিগন্তকে দেয়। দিগন্ত খামটা একটু উল্টে পাল্টে রিপোর্টটা বার করে দেখে। মামুলি ব্লাড টেস্টের রিপোর্ট। খামটা অনুপমের হাতে ফেরত দিয়ে এসে বলে, কিন্তু অনুপম, নির্ণয় তো 7:30টার সময় বন্ধ হয়ে যায়। তুমি সেদিন রিপোর্টটা নিলে কি করে? না না না, আমি তো সেদিন। অনুপম, তুমি সেদিন বাবানকে যখন বাড়িতে নামিয়েছো তখনই 7:30 বেজে গেছে। শান্তনুর বাড়ি থেকে সাইকেলে নির্ণয় যেতে তোমার অন্তত আরো মিনিট 10 লাগার কথা। তার মানে তুমি 7:45 আগে নির্ণয় পৌঁছতে পারোনি। কিন্তু আমি যতদূর খবর নিয়েছি, নির্ণয় ঠিক কাঁটায় কাঁটায় 7:30টায় গেট বন্ধ করে দেয়। সেদিনও দিয়েছিল। তাহলে তুমি সেদিন রিপোর্টটা পেলে কি করে? না না না, আমি তো সত্যি কথা বলো অনুপম, তুমি কি সেদিন রিপোর্ট আনতে গেছিলে? অনুপম কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। তুমি কি ছবি আঁকো অনুপম? না, আমি ছবি আঁকতে পারি না। আসলে কোণের বাস্কেটে যে রোল করা কাগজগুলো রাখা আছে সেগুলো সাধারণত ওগুলো আমার বোনের। বোন আর্ট কলেজে পড়ে। আমার বাবাও একসময় ভালো ছবি আঁকতেন, এখন অবশ্য আর। তার মানে তোমাদের বাড়িতে ছবি আঁকার একটা চর্চা আছে? তা বলতে পারেন, তবে আমি খানিকটা ব্যতিক্রম। আমার আঁকা একেবারেই আসে না। কিন্তু ছবি দেখতে ভালোবাসো নিশ্চয়ই? না, তাও খুব একটা নয়। ঠিক আছে, আমার আপাতত আর কিছু জানার নেই। প্রয়োজন মনে হলে আবার আসবো। তবে তুমি সেদিন কোথায় গেছিলে সেই উত্তরটা দিলে ভালো করতে। পরে যদি মনে করে জানাবে তাহলে আমাকে ফোন করতে পারো। নিজের একটা কার্ড অনুপমের হাতে দিয়ে বেরিয়ে আসে দুজনে। অনুপমকে কি তোর সন্দেহ হচ্ছে নাকি রে? ছেলেটা কিন্তু ভারী ভালো, আমি অনেকদিন ধরে চিনি। ভালো মন্দের ব্যাপার নয় ছোটা। তদন্ত করতে হলে যারা সেদিন ওই বাড়িতে গেছিল তাদের সবাইকে আমায় সন্দেহ করতে হবে, ইনক্লুডিং তুই। তোর অ্যালিবাইটাও কিন্তু আমি ক্রস চেক করে দেখেছি। বন্ধু বলে স্রেফ মুখের কথাই বিশ্বাস করিনি। কিন্তু অনুপম ছেলেটা মিথ্যে কথা কেন বলছে বুঝতে পারলাম না। ও সেদিন রিপোর্টটা আনতে চায়নি। কোথায় গেছিল সেটা জানা দরকার। তোমার তদন্ত কতদূর এগোলো? নিজের ল্যাপটপে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে প্রশ্নটা করল অঞ্জলি। রাত প্রায় 10টা। খাটের ওপর কম্বল মুড়ি দিয়ে ডায়েরিতে আঁকিমুকি কাটছিল দিগন্ত। অঞ্জলির প্রশ্ন শুনে ফিকে হেসে বলে, অদ্ভুত একটা জালে আটকে গেছি বুঝলে। ট্রাঙ্কটা চুরি করা হয়েছিল অভিক মুখার্জির ছবিগুলো হাতাতে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু যে কাজটা করেছে তার নিশ্চিত পেইন্টিং সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা আছে, না হলে সে ছবিগুলোর মূল্য বুঝত না। কিন্তু মজার ব্যাপার দেখো, একমাত্র ছোটা বাদ দিয়ে যে 3 জন সেদিন ওই বাড়িতে গেছিল, এনাক্ষী, সুব্রত সরখেল কিংবা অনুপম, এই 3 জনেরই ছবি সম্বন্ধে ভালো রকম ধারণা আছে। কথার মাঝখানেই মোবাইল ফোনটা বাজল দিগন্তর। অচেনা নাম্বার। ফোন ধরে কথা বলতে বলতে অঞ্জলি লক্ষ্য করল প্রথমটায় দিগন্তর মুখের ওপর একটা হালকা হাসির আভাস খেলে গেলেও পরে আবার ভুরুর ভাঁজ গভীর হল। কথা শেষ করে অবশ্য পুরনো প্রসঙ্গে ফিরে গেল দিগন্ত। তার মানে 3 জনেরই চুরির উদ্দেশ্য এবং সুযোগ একই রকম। কারোর কোনো অ্যালিবাই নেই। আবার একইভাবেই 3 জনের ক্ষেত্রেই জিনিসটা যে ওখানে আছে সেটা জানতে পারার সম্ভাবনা খুবই কম। সেজন্যই মনে হচ্ছে কেমন যেন একটা গোলক ধাঁধায় আটকে গেছি। তুমি নিশ্চিত যে আর কেউ ওখানে যায়নি? এমন কেউ যার উপস্থিতিটা আপাতভাবে চোখেই পড়ছে না কিংবা গুরুত্বহীন বলে উল্লেখ করা হচ্ছে না? না, সেরকম কেউ তো নেই। অন্তত ছোটা বা মীনাক্ষী যা বলছে তাতে মনে হচ্ছে না। আমাকে বাড়িটা আরেকবার দেখতে হবে, ওদের সঙ্গেও আরেকটু কথা বলতে হবে। বেশি দেরি করা যাবে না। দিন 10 অলরেডি হয়ে গেছে। সুব্রত সরখেল এখনো কিছু বলেনি, কিন্তু এবার যদি কাজ শুরু করতে না দিই তাহলে ছোটাকে ঝামেলায় ফেলবে। দিগন্তের অনুমানই সঠিক। সপ্তাহের মাঝামাঝি ফোন করলো ছোটা। দিনু, সুব্রতদা কিন্তু কাজ শুরু করতে চাইছেন। ওর তো অনেকগুলো প্রজেক্টে কাজ চলে, রুটিন ব্রেক করলে অসুবিধে হয়। তুই কি বলিস, ভাঙার কাজটা কি শুরু করবে? অঞ্জলি লক্ষ্য করেছে গত কয়েকদিন ধরেই বেশ একটা ছটফটে অবস্থার মধ্যে রয়েছে দিগন্ত। অনেক রাত পর্যন্ত বসে ল্যাপটপে খুটখাট করেছে। বেশ কয়েকটা সাইট ঘুরে অভিক এম এর নতুন ছবির দাম কিরকম হতে পারে তারও একটা আন্দাজ যে পাওয়া গেছে, এবং সেটা যে যথেষ্ট বেশি সে কথাও অঞ্জলিকে বলেছে দিনু।
কিন্তু ছবিগুলো কিভাবে হাপিস হলো তার কোনো হদিশ এখনো পাওয়া যাচ্ছে না। কিন্তু বাড়ির কাজটা অনর্থক আটকে রাখার মানে হয় না, তাই ছোটাকে দিগন্ত বলে দিল পরের দিন বিকেলে সে আর একবার বাড়িটা দেখে নেবে, তারপর সুব্রত সরখেল ভাঙার কাজ শুরু করে দিতে পারেন। কলেজের শেষের দিকে ক্লাস ছিল না, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ল দিগন্ত। ছোটাকে নিয়ে যখন বাড়িটার সামনে পৌঁছল তখনও বিকেলের আলো ঝকঝক করছে। শীতের নির্জন চিলোড়া দুপুরে কেমন যেন বিষণ্ণভাবে দাঁড়িয়ে আছে ফাঁকা বাড়িটা। গেটের সামনে দাঁড়িয়ে ভালো করে দেখছিল দিগন্ত। ঢাকা বারান্দায় গ্রিল লাগান, গ্রিল বেয়ে উঠেছে মানি প্লান্ট। বারান্দার ঠিক সামনেই আবার দুটো ঝুঁচকো কামিনীর গাছ, সাদা ফুলে ছেয়ে আছে। ঝরা ফুলের পাপড়িতে নিচটা ঢাকা। গাছপালার মায়াময় পর্দায় একটুও বেআব্রু হওয়ার সুযোগ পায়নি বারান্দাটা। বাইরে থেকে ভিতরটার প্রায় কিছুই দেখা যায় না। বাড়ির কাজ শুরু হলে এই কামিনী কিংবা মানি প্লান্ট কারোরই কোনো অস্তিত্ব থাকবে না। কথাটা ভেবেই মনটা খারাপ হয়ে গেল দিগন্তর। গেট খুলে বারান্দায় উঠে খুঁটিয়ে দেখছিল চারপাশটা। ঠিক তখনই চোখে পড়ল দরজার উল্টো দিকের দেওয়ালে একটা হালকা ঘষ্টানোর দাগ। ভারী কিছু ধাক্কা লাগলে যেমন হয় অনেকটা সেই রকম। বারান্দার রংটা পুরনো হয়ে গেছে, তাই সহজে চোখে পড়ে না। দাগটা আগের দিন ছিল কিনা মনে করতে পারল না দিগন্ত। ছোটাও বলল যে সে দাগটা আগে লক্ষ্য করেনি। বাড়ি বাগান ঘুরে আর কোনো নতুন সূত্র অবশ্য পাওয়া গেল না। দুজনে মিলে তাই চলে এলো ছোটার ফ্ল্যাটে। সুব্রতদাকে তাহলে বলে দিই কাজ শুরু করতে। ঘাড় নেড়ে সেন্টার টেবিল থেকে খবরের কাগজটা তুলে নিল দিগন্ত। সামনের ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল ছোটা। লাফাতে লাফাতে শান্তনুর ছেলে বাবান ঘরে ঢুকল। বাবানের হাতে একটা অফ হোয়াইট রঙের ভারী খাম, কোনায় টুকটুকে লাল রঙের একটা ছোট্ট শিমুল ফুলের ছবি। চমৎকার দেখতে খামটা। বাবাকে না দেখতে পেয়ে সে সেটা দিগন্তকে ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল। ফিরে এসে সেটা শান্তনুর চোখে পড়ল। এটা আবার কি রে? বাবান দিয়ে গেল তোর জন্য, বলল ড্রয়িং সেট দিয়েছে। কার্ডটা হাতে তুলে নিয়ে ভুরু কুঁচকে গেল ছোটার। বিভা সেনগুপ্ত, সে আবার কি? ও আচ্ছা আচ্ছা, বাবা এক্সিবিশন করছে, দারুণ তো। ব্যাপারটা কি রে? আরে বাবানকে যে আঁকা শেখায় আমাদের পুরনো বাড়ির পাশে গলিতেই থাকে, বাদর বলে ডাকি তো। ভালো নাম যে বিভাস, ভুলেই গেছিলাম। ট্যালেন্ট আছে ছেলেটা, জানিস তো। গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র ছিল, ফার্স্ট হয়েছিল। কিন্তু হয়ে কি হবে, বাপের তো পয়সা নেই। স্কুলে একটা চাকরি পেয়েছে আর এদিক ওদিক আঁকা শেখায়। অনেক দিন ধরে একটা এক্সিবিশন করার ইচ্ছে ছিল, পয়সার অভাবে করতে পারছিল না। মনে হচ্ছে শেষ পর্যন্ত স্পন্সর জোগাড় করতে পেরেছে। মীনাক্ষী কি জন্য জানি ভিতরে ডাকছে। ছোটা উঠে যেতেই চট করে কার্ডটা তুলে নেয় দিনু। কলকাতার অন্যতম বিখ্যাত গোল্ড লাইট গ্যালারিতে শিল্পী বিভাস সেনগুপ্তর একক ছবির এক্সিবিশন। প্রণয়কে নিয়ে দিগন্ত যখন গোল্ড লাইট গ্যালারিতে পৌঁছল তখন 7টা বেজে গেছে। গ্যালারির মালিক মিস্টার হিঙ্গানিয়া ভিতরে নিজের অফিস ঘরে ছিলেন। বেয়ারার হাত দিয়ে প্রণয় নিজের কার্ডটা পাঠাতেই হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। কি ব্যাপার স্যার, আপনারা হঠাৎ, হোয়াট হ্যাপেন্ড? নমস্কার মিস্টার হিঙ্গানিয়া, দরকারটা আসলে আমার নয়, আমার এই বন্ধু দিগন্ত দেবের। উনি আপনার সঙ্গে কথা বলতে চান, তবে আলোচনাটা একটু গোপনীয়। হ্যাঁ হ্যাঁ জরুর, আপনারা আন্দার আইয়ে। গ্যালারির অফিস ঘরের পাশেই হিঙ্গানিয়ার নিজস্ব চেম্বার। প্রণয় আর দিগন্ত সেখানে ঢুকতেই একজন বেয়ারা এসে 3 কাপ কফি দিয়ে গেল। হিঙ্গানিয়া তাকে নির্দেশ দিলেন দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য। হ্যাঁ স্যার, আপ বলিয়ে, কি হেল্প করতে পারি? মিস্টার হিঙ্গানিয়া, আপনার গ্যালারিতে আগামী 9 থেকে 13 ফেব্রুয়ারি বিভাস সেনগুপ্তের একক ছবির একটা এক্সিবিশন আছে। হ্যাঁ স্যার, আছে। কিন্তু বিভাস সেনগুপ্ত তো মাত্র অল্প কয়েকদিন আগে আপনার কাছে গ্যালারি বুকিং এর জন্য এসেছিলেন। এত তাড়াতাড়ি ডেট পাওয়া গেল কি করে? আসলে স্যার হয়েছে কি, ওই ডেটটা যার বুক করা ছিল, আর্টিস্টের নাম প্রতিমা নাগ, তো উনার বাড়িতে একটা মিসহ্যাপ হয়ে গেল। উনার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়লো
তো ট্রিটমেন্টের জন্য উনি বিদেশ যাচ্ছেন, তো উনি বুকিং ক্যান্সেল করলেন। ডেটটা খালি হলো, তো আমি ওখানে বিভাসকে দিয়ে দিলাম। বিভাস ছাড়া আর কেউ আপনার ওয়েটিং লিস্টে ছিল না তার মানে? না, ঠিক তা নয়। আসলে বিভাস এত প্লিড করছিল, আর ইয়াং ছেলে, আমি আবার ইয়াং আর্টিস্টদের একটু প্রেফারেন্স দেওয়া পছন্দ করি আর কি। আচ্ছা, আপনার স্টুডিওতে 5 দিনের একটা এক্সিবিশন করতে কত খরচ পড়ে? তা আন্দাজন 2 से 2.5 লাখ রুপিয়া। তার মানে অভিক এম এর যে ছবিটা আপনাকে বিভাস বিক্রি করেছে সেটার দাম তার থেকে অনেকটাই বেশি। ইন্টারনেটও অবশ্য তাই বলছে। মানে কি বলতে চাইছেন আপনি? দেখুন মিস্টার হিঙ্গানিয়া, বিভাস সেনগুপ্ত যে আপনাকে অভিক এম এর নতুন ছবি বিক্রি করেছে সেটা আমি জানি। আপনি ছবির ব্যবসায়ী, ছবি কিনতেই পারেন, কিন্তু ছবি কিনে যখন অন্যকে বিক্রি করতে যাবেন তখন বিপদে পড়বেন কিনা সেটাও তো আপনার ভাবা দরকার। কেন কেন স্যার, ও ছবিটা কি নকলি আছে? তার মানে ছবিটা আপনি কিনেছেন? না মিস্টার হিঙ্গানিয়া, ছবিটা জাল নয়, কিন্তু ছবিটা যেভাবে সংগ্রহ করা হয়েছে সেটা ঠিক নয়। আপনাকে বিভাস সেনগুপ্ত কি বলেছেন জানতে পারি কি? দেখেন, বিভাস আমাকে বলল অভিক এম ওদের ফ্যামিলি ফ্রেন্ড ছিল, তো সেই সূত্রে ছবি ওদের গিফট করেছিল। ছবিটাও বিক্রি করতে চায় কারণ এক্সিবিশন করার জন্য টাকা দরকার। তো ছবিটা যে অরিজিনাল সেটা আমি বুঝতে পেরেছিলাম। অভিক এমের কম বয়সে আঁকা, তো ওনার যে ক্যাটালগ আছে তাতে এই টাইমের কোনো ছবি নেই। তো বুঝতেই পারছেন, এরকম একটা ছবি বাজারে আনতে পারলে তার অনেক দাম হবে। তো বিভাস আমাকে বলেছিল ছবিটা যে ওর কাছ থেকে আমি কিনেছি সেটা যেন কাউকে না বলি। তাতে আমার একটু মানে শক হয় কি গন্ডগোল কিছু আছে, কিন্তু আমি লোভ সামলাতে পারিনি স্যার। বিভাস কি আপনাকে একটা ছবি বিক্রি করেছে? হ্যাঁ, একটাই। তবে ওর কথাবার্তা শুনে আমার মনে হয়েছে ওর কাছে আরো ছবি আছে, বাট অবভিয়াসলি আই এম নট শিওর। আমাদেরও সেরকমই সন্দেহ মিস্টার হিঙ্গানিয়া। আপনি কি ছবিটা আমাকে দেখাতে পারেন একবার? হ্যাঁ হ্যাঁ, জরুর। হিঙ্গানিয়া উঠে তার চেয়ারের ডান পাশে দেওয়ালের সঙ্গে গাঁথা ভল্টের ভেতর থেকে একটা বড় কার্ডবোর্ডের বাক্স বার করে আনলেন। তারপর বাক্সটা খুলে খুব সাবধানে ছবিটা রাখলেন টেবিলের ওপর। হ্যান্ডমেড পেপারের ওপর জল রঙে আঁকা একটি মেয়ের পাশ ফেরানো মুখ। চুল এসে পড়েছে মুখের ওপর। সেই চুলের অর্ধেকটা যেন ফনা তোলা সাপ, আর বাকি অর্ধেক মুখের পাশ থেকে বেঁকে গিয়ে সূর্যের রশ্মি হয়ে গেছে। অদ্ভুত সুন্দর ছবি। দিগন্ত আর প্রণয় দুজনেই কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়েছিল। দিগন্ত নিজের মোবাইলে একটা ছবি তুলে নেওয়ার পর মিস্টার হিঙ্গানিয়া ছবিটা আবার সাবধানে তুলে রেখে চেয়ারে এসে বসেন। মিস্টার দেব, একটা কথা আমার বলা দরকার। আমি ছবি ব্যবসায়ী ঠিক, কিন্তু আমি ছবি ভালোবাসি। নিজে একসময় ছবি আঁকতাম তো, তবে আমার শিল্পী হওয়ার মতো ট্যালেন্ট নেই, ও মুঝে ভি মালুম হ্যায়। তো সেই জন্য ছবির সঙ্গে যাতে আমি একটু যুক্ত থাকতে পারি, ওই জন্য আমি এই বিজনেসে এসেছি। হ্যাঁ, এমনিতে আমাদের 3 জেনারেশন ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক গুডসের ব্যবসা। তো আমি আপনাদের একটা কথা বলবো, বিভাসের কিন্তু ট্যালেন্ট আছে। এক্সপোজার পেলে ও একজন বড় আর্টিস্ট হয়ে যেতে পারে। আমি বুঝতে পারছি যে বিভাস অভিকেমের ছবিটা যেভাবে বিক্রি করেছে সহি নেই থা, কিন্তু ওর সম্বন্ধে ডিসিশন নেওয়ার আগে আপনারা এই কথাটা কিন্তু একটু মাথায় রাখবেন। আপনার কথা আমরা নিশ্চয়ই মনে রাখার চেষ্টা করব মিস্টার হিঙ্গানিয়া, কিন্তু আশা করব যে আপনিও আমাদের সঙ্গে এই কথোপকথনের ব্যাপারে ওকে আগাম সতর্ক করে দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু আমাদের পক্ষে ওকে বাঁচানো মুশকিল হবে। ছোটাদের পুরনো বাড়িটা ছাড়িয়ে একটু এগিয়ে একটা চায়ের দোকানে জিজ্ঞাসা করতেই বাদলদের বাড়িটা দেখিয়ে দিল একটা ছোকরা ছেলে। গলির মোড়ে গাড়িটা রেখে হেঁটেই ভিতরে এলো দিগন্ত আর প্রণয়। সামনে একটুখানি বাগান, তারপর ছোট্ট একতলা বাড়ি। একটা ঘর কংক্রিটের, বাকিগুলো দরমার। মাথায় অ্যাসবেস্টসের ছাউনি। বাড়ির চেহারায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট। একজন বয়স্ক মহিলা বাগানে ফুল তুলছিলেন। বাদলের নাম করাতে গলা তুলে বললেন,
বাদল, ওরে বাদল, তোর সঙ্গে দেখা করতে আইছে। গলা শুনে পর্দা সরিয়ে একটা শ্যামলা রঙের ছেলে বেরিয়ে এলো। বয়স 30-এর ভিতরেই, চিপচিপে চেহারা, মুখে সারল্যের ছাপ থাকলেও তার সঙ্গে বেশ বেমানান জেদি শক্ত চোয়াল। আসুন, ভেতরে আসুন। সিমেন্টের মেঝে, একটা সাধারণ তক্তপোষের ওপর বিছানা পাতা, ঘরের চারিদিকে ছড়ানো ছবি আঁকার সরঞ্জাম, একপাশে দুটো পাতলা তুলোর গদি দেওয়া বেতের চেয়ার। সে দুটোতে দুজনকে বসতে বলে নিজে খাটেই বসল বাদল। আপনারা? আমি দিগন্ত দেব, ছোটা মানে শান্তনুর বন্ধু। নমস্কার। প্রণয় কোনো কথা বলে না, শুধু নিজের কার্ডটা বাড়িয়ে দেয়। কার্ডটা দেখা মাত্রই মুখটা ফ্যাকাশে হয়ে যায় বাদলের। না মানে আমি ঠিক, আপনারা কেন? বিভাস, আপনি অভিক এম এর একটা ছবি মিস্টার হিঙ্গানিয়াকে বিক্রি করেছেন আমি জানি। বাকিগুলোর বিক্রি বাটার ব্যবস্থাও কি ইতিমধ্যেই করে ফেলেছেন? আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছেন না তো? আমি বুঝিয়ে দিচ্ছি, শুনে যান, কোথাও ভুল থাকলে সংশোধন করে দেবেন, কেমন? পাড়ার ছেলে বলে শান্তনু মানে ছোটা আপনাকে বাড়ি বদলানোর জন্য ডেকে নিয়ে গেছিল। জিনিসপত্র গোছানোর সময় নিশ্চয়ই ঠিক হয় আজে বাজে কিছু জিনিস ফেলে দেওয়া হবে। আপনি আর মীনাক্ষী সম্ভবত সেই কাজটা করছিলেন। সেই সময় পুরনো ট্রাঙ্কের ভেতর ছবিগুলো দেখতে পান। আপনার জহুরির চোখ। এ ছবি যে নেহাত ফেলনা নয় সেটা বুঝতে এক মুহূর্ত সময় লাগেনি। তখনই আপনি পরিকল্পনা স্থির করে নেন। ট্রাঙ্কের ওপরের দিকে পুরনো জামাকাপড় যেমন ছিল রেখে সেটাকে বাতিলের দলে সরিয়ে রাখেন। প্রথমে হয়তো ভেবেছিলেন পরে কোনো অজুহাত দিয়ে পুরনো ট্রাঙ্কটা চেয়ে নেবেন, কিন্তু পরে ঠিক করেন সেই ঝুঁকি নেবেন না। কাজ শেষ করে ছোটা আর আপনি সব শেষে ঘর থেকে বেরোন। আপনি ইচ্ছে করেই নিজের মোবাইল ঘরে রেখে গেছিলেন। গেটের বাইরে গিয়ে মোবাইলটা ভুলে ফেলে রেখে এসেছেন বলে ছোটার কাছ থেকে চাবি নিয়ে আবার ভেতরে ঢোকেন। গেট থেকে বারান্দার ভেতরটা যে দেখা যায় না সেটা আপনি জানতেন, তাই বেরোনোর সময় ট্রাঙ্কটা তুলে নিয়ে বারান্দায় রেখে দেন। তাড়াহুড়োতে ট্রাঙ্কের সঙ্গে দেওয়ালের গায়ে ঘষা লাগার দাগ দেখে মনে হয় আপনি ঠিক দরজার উল্টো দিকেই ট্রাঙ্কটা রেখেছিলেন। জিনিসপত্র ছোটার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে একটু পরেই আবার ওই বাড়িতে ফিরে আসেন। ওখানে আপনাকে ঢুকতে দেখলে কারোর কোনো সন্দেহ হওয়ার প্রশ্ন নেই, তাই এবার নিশ্চিন্তে ছবিগুলো বার করে নেন। ছবির অস্তিত্ব যাতে কোনোভাবেই জানা না যায় সেজন্য খুব বুদ্ধিমানের মতো ট্রাঙ্কের ভেতর রং তুলি যা ছিল সেগুলো বার করে নিয়েছিলেন। ট্রাঙ্কটা সন্ধ্যামালতির ঝোপের ভেতর ঢুকিয়ে দিয়ে আপনি বাড়ি চলে যান। তবে সেই কাজটা করার সময় একটা তুলি যে কোনোভাবে হাত থেকে পড়ে গেছিল সেটা সম্ভবত খেয়াল করেননি। আপনার আশা ছিল ঝোপের ভেতর ট্রাঙ্কটা কারোর চোখে পড়বে না, আর একবার বাড়ি ভাঙা শুরু হয়ে গেলে ওটা মিস্ত্রিদের দখলে চলে যাবে। কিন্তু আপনার দুর্ভাগ্য, ছেলের লাটাই পারতে গিয়ে ছোটার চোখে ওটা পড়ে যায়। কিছু ভুল বললাম কি? খুব ধীরে ধীরে মাথা নাড়ি বিভাস। কিন্তু ওগুলো যে অভিক এম এর ছবি সেটা আপনি বুঝলেন কখন? ছবিগুলো দেখেই আমার সন্দেহ হয়েছিল। বাড়িতে ফিরে ইন্টারনেটে ওনার ছবির সঙ্গে মিলিয়ে নিশ্চিত হলাম। এটাও বুঝলাম যে ওনার ক্যাটালগে ছবিগুলো নেই। তার মানে ছবিগুলো অরিজিনাল শুধু নয়, এখনো পর্যন্ত এগুলোর কথা কেউ জানি না। ট্রাঙ্কে কটা ছবি ছিল? 6টা, 2টো ওয়াটার কালার আর 4টে অয়েল পেন্টিং। তবে ছবিগুলো যে কিভাবে ছোটা দাদের বাড়িতে এলো সেটা আমি জানি না। আমি জানি। অভিক এম এর আসল নাম অভিক মুখার্জি। নকশাল আন্দোলনের সময় তিনি কিছুদিন ছোটাদের বাড়িতে লুকিয়েছিলেন। সেই সময় সম্ভবত ছবিগুলো আঁকেন। তারপর হঠাৎ এক রাতে তাকে চলে যেতে হয়। ছবিগুলো হয়তো পরে নিয়ে যাবেন ভেবেছিলেন, কিন্তু আর আশা হয়নি। অভিক মুখার্জির বাবা ওনাকে বিদেশে পাঠিয়ে দেন। তারপরের গল্প তো আপনার জানা। ছোটা দ্বারা কিন্তু ছবিগুলোর কথা জানতো বলে আমার মনে হয় না। না, জানতো না। ইনফ্যাক্ট এখনো জানে না। জানি শুধু আমি, প্রণয় আর আমার স্ত্রী অঞ্জলি। আমার অনেক দিন ধরে একটা এক্সিবিশন করার ইচ্ছে ছিল জানেন। খুব কষ্ট করে আর্ট কলেজে পড়েছি, ফার্স্ট হয়েছিলাম, কিন্তু পয়সা নেই তো। বাবার ক্যান্সার ধরা পড়ল, যেটুকু সঞ্চয় ছিল তাতেই চলে গেল। ছোট বোনটা পড়ছে, আর আমার স্কুলের চাকরিটুকুই যা ভরসা। তাই লোভ সামলাতে পারলাম না। বাকি ছবিগুলো আমায় দিয়ে দিন বিভাস। হিঙ্গানিয়ার সঙ্গে আমার কথা হয়ে গেছে। অভিক এম এর ছবির দাম বিদেশের বাজারে এখন প্রায় 9 লক্ষ টাকা।
উনি এক্সিবিশনের জন্য 1 লাখ রেখে বাকিটা আপনাকে দেবেন। ছবিগুলো আমি ছোটাকে দিয়ে দেব, তবে ছবি কিংবা ট্রাঙ্ক কে নিয়েছিল সে বিষয়ে কোনো কিছুও জানতে পারবে না। দিগন্তের মুখের দিকে কিছুক্ষণ স্তম্ভিতের মতো তাকিয়ে থেকে চোখের কোলটা মুছে নেয় বিভাস। তারপর ঘরের কোণ থেকে একটা বড় কার্ডবোর্ডের বাক্স এনে হাতে দেয়। বাক্সের ভিতর অভিক মুখার্জি সই করা 5টা ছবি পরপর সাজানো। ছোটা ছবিগুলো দেখে কি বললো? ছোটা কি বলতে পারে তুমিই বলো। খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বলল, এগুলো তো ছবি রে, এর জন্য ট্রাঙ্ক চুরি হয়েছিল। পরে অবশ্য ছবির দাম জেনে চোখ কপালে উঠে যায়। ট্রাঙ্কটা কে নিয়েছিল জানতে চাইনি? সে তো চাইলই, তবে আমি খুব স্পষ্ট করেই বললাম সে খোঁজে তোর দরকার নেই। তোর জিনিস তুই পেয়ে গেছিস, ও নিয়ে আর মাথা ঘামাস না। অনেক দিনের বন্ধু তো, ও জানে আমি যখন বলতে চাইছি না তখন জানতে পারবে না, তাই আর ঘ্যান ঘ্যান করেনি। বিকেলে চায়ের সঙ্গে কড়াইশুটির কচুরি খেতে খেতে কথা হচ্ছে। প্রণয় গরম কফির কাপে একটা চুমুক দিয়ে বলল, কিন্তু ওই অনুপম ছেলেটা সেদিন মিথ্যে কথা বলেছিল কেন, সেটা কি শেষ পর্যন্ত জানা গেল? আরে সে ভারী মজার ব্যাপার। ওই অনুপম আসলে এনাক্ষীর বন্ধু। সেদিন ওর সঙ্গেই কি একটা কাজে দেখা করতে গেছিল, কিন্তু এনাক্ষীর বাড়ির লোকজন অনুপমের সঙ্গে ওর বন্ধুত্বটা মোটেই পছন্দ করে না। এবার এনাক্ষীর জামাইবাবু মানে ছোটা তো আমার সঙ্গে রয়েছে, তাই অনুপম সেদিন মুখ খুলতে চায়নি। পরে ফোন করেছিল, যদিও তখন আমি কথাটা পুরোপুরি বিশ্বাস করিনি। বরং এনাক্ষী আর অনুপম দুজনে মিলে কোনোভাবে ছবিগুলো চুরি করেছে কিনা সেই সম্ভাবনাও খতিয়ে দেখছিলাম। কিন্তু বাদলকে তোমার সন্দেহ হলো কিভাবে? বাদলকে আমার সন্দেহ হয়নি। ইনফ্যাক্ট তুমি ঠিকই বলেছিলে, বাড়িতে যারা গেছিল তাদের মধ্যে যে বাদলও আছে সেটা আমার মাথায় ছিল না। ওর উপস্থিতিটা অদৃশ্য থেকে গেছে। অথচ প্রথম দিনই কিন্তু ছোটা ওর কথা বলেছিল। ছোটার ছেলেকে যে বাদল আঁকা শেখায় সেটাও বলেছিল। ও যে মোবাইল ফেলে এসেছিল সেটাও বলেছিল, কিন্তু এমনভাবে বলেছিল যে আমি সবটা রিলেট করতে পারিনি। আমার সন্দেহ হলো তখন যখন কার্ডটা দেখার পর ছোটা বলল ওর অনেকদিন ধরে এক্সিবিশন করার ইচ্ছে ছিল কিন্তু টাকার অভাবে করতে পারছিল না। তাহলে হঠাৎ ওরকম একটা গ্যালারিতে সোলো এক্সিবিশন করার মতো পয়সা ছেলেটা পেল কোত্থেকে? তখনই মনে পড়ল বাড়ি বদলানোর দিনেও ছোটার সঙ্গে ছিল। ওর মোবাইল ফেলে আসার কথাটাও তখন মনে পড়ায় সন্দেহটা গাঢ় হলো। তারপর সেদিন ছোটাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে ওদের পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে যখন বুঝলাম গেট থেকে বারান্দার ভেতরটা কিছুই দেখা যায় না, তখনই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল। তবে এবারে তোর গোয়েন্দাগিরিটা নেহাতি উপসে গেল রে। ছোটার কাছে তো আর চোর ধরার ফিস চাওয়া যাবে না, তার উপর আবার চোরের নামও বলিসনি। একখানা ছবি যে হাওয়া হয়ে গেছে সে কথা ভাগ্যিস জানে না। তাই প্রতিবার দিনু টিকটিকির সাফল্যের অনারে যেরকম আশ মিটিয়ে তার ঘাড় ভেঙে খাওয়া হয়, সেটা এবার। প্রণয়ের কথা শেষ হওয়ার আগেই দিগন্তর মোবাইলটা বেজে উঠল। ছোটা ফোন করেছে। মোবাইলে কথা বলা শেষ করে সেটা টেবিলের ওপর রাখল দিগন্ত। তারপর অতিরিক্ত গম্ভীর গলায় বলল, আশাহত হইও না বন্ধু, এবারের পাওনা সবাইকে ছাপিয়ে গেছে। 9 লক্ষ। মানে ট্রাঙ্ক উদ্ধার করার জন্য ছোটা তোমাকে 9 লক্ষ টাকা দেবে? না, ছোটা, ওর দাদা আর মাসিমা তিনজনে মিলে ঠিক করেছে অভিকেমের একটা ছবি আমাকে দেবে উপহার। মিস্টার হিঙ্গানিয়ার মতে যে ছবির দাম 9 লক্ষ টাকা। অতএব বুঝতেই পারছো। শোনো, তোমরা দুজনে যা খেতে চাও আমি খাইয়ে দেবো, কিন্তু ওই ছবি আমি বেচতে দেব না। 9 লক্ষ না হয়ে 9 কোটি হলেও নয়। আমাদের বাড়ির দেওয়ালে একখানা অরিজিনাল অভিক এম ঝুলবে। উফ, আমি ভাবতেই পারছি না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরে গেছি। ঠিক আছে, তোর ঘাড়ি না হয় ভাঙবো, কিন্তু আপাতত বলা যাক 3 cheers ফর দিনু টিকটিকি। হিপ হিপ হুররে। সানডে সাসপেন্সে আজ শুনলেন দীপান্বিতা রায়ের গল্প লুকোনো ট্রাঙ্ক। অঞ্জলির চরিত্রে গোধূলি, বাদল অত্রি, বয়স্ক মহিলা এবং দিগন্তর মায়ের চরিত্রে ইভানা, দিগন্ত অগ্নি, মীনাক্ষী দেবী, প্রণয় পুষ্পল, সমর সঞ্চয়ন রায়, শান্তনু অরিজিৎ, সুব্রত ইন্দ্রনীল ভাদুরী, টোটোওয়ালা সায়ক। গল্প পাঠে হিঙ্গানিয়ার চরিত্রে এবং পর্ব পরিচালনায় আমি দীপ, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রুদ্ররূপ বন্দ্যোপাধ্যায়, পিয়ানো আয়ুষ মজুমদার, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল দীপান্বিতা রায়ের গল্প লুকোনো ট্রাঙ্ক।